প্রবলেম তখনই এগুলো বলে দেওয়া থাকবে। তো ডিফারেন্সিয়েশন জানলে তুমি এগুলো থেকে কাজ করতে পারো। অর্থাৎ ডিফারেন্সিয়েশন কার হয়, আমার কোশ্চেনটার উত্তর হচ্ছে এই ধরনের ফাংশনের হয়। তো ফাংশন এখানে সব আমি দেখলাম কি অ্যালজেব্রিক ফাংশন, x y t হলো অ্যালজেব্রিক ফাংশন। তেমনি কোথাও সাইন কস ট্যান ট্রিগোনোমেট্রিক ফাংশন থাকতে পারে, লগারিদম ফাংশন থাকতে পারে, এক্সপোনেনশিয়াল ফাংশন থাকতে পারে, অথবা এদের মিক্সচার থাকতে পারে। তো কখন কিভাবে আমরা করব তার নিয়মটা কি সেটা আমাদেরকে দেখতে হবে। চলো ডিফারেন্সিয়েশনের আরেকটা ব্যাপার তোমাদের বলি। ধরো আমি বলছি এইটা হচ্ছে টাইম অ্যাক্সিস, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস বা সরণ অ্যাক্সিস। ওকে, তাহলে এইটা y অ্যাক্সিসও বলতে পারো, এটা x অ্যাক্সিসও বলতে পারো। যদি আরো সহজভাবে ভাবো তোমাদের মাধ্যমিকের সাথে মিল পাবে, x অক্ষ y অক্ষ দুটো অক্ষ, শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ সব পড়ে এসছো তোমরা যে এটা টু ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেম, x and y are two axes which are dependent on each other। তো আমি বললাম যে এইখানে x আর y এর মধ্যে যে রিলেশন, সেই রিলেশনটা প্লট করে তুমি এই রকম একটা কার্ভ পেলে। কি রকম কার্ভ? এই রকম দেখতে একটা কার্ভ পেলে। মানে ফাংশনটা এমন আছে যে এরকম একটা কার্ভ পেলে। কি আছে ফাংশনটা? y is a function of x। অর্থাৎ ডিফারেন্ট x এর ভ্যালু প্লট করে আমরা এই গ্রাফটা এঁকেছি। গ্রাফ আঁকার নিয়ম কি? এরকম 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 এরকম, এখানে x এখানে y, এবারে x এর ডিফারেন্ট ভ্যালু এখানে বসাবো, y এর ডিফারেন্ট ভ্যালু পাবো। দিয়ে আমরা দেখলাম একটা এরকম বিচিত্র টাইপের কার্ভ পেলাম, বিচ্ছিরি টাইপের কার্ভ পেলাম। পেতেই পারি এমন ভাবে ফাংশনটা দেওয়া আছে x² - 2x প্লাস লগ x এরকম করে করে দেওয়া আছে একটা বড় ফাংশন। ভ্যালুগুলো বসিয়ে আমরা x এর এইরকম একটা কার্ভ পেয়েছি, পয়েন্টগুলো পেয়েছি, যোগ করেছি। তো তোমাকে যদি বলা হয় যে এই কার্ভটাতে একটা পয়েন্টের রেসপেক্টে তোমাকে বের করতে বলছি যে এই পয়েন্টটার রেসপেক্টে বোথ সাইডে তুমি দুটো ডিসটেন্স নাও। দেখো এই পয়েন্টটাকে অন্তর্ভুক্ত করে দুটো ডিসটেন্স নিলাম, তার ফলে কি হলো? একটা ত্রিভুজ পেলাম। এই ত্রিভুজটা এইখানে যে কোণটা করলো এটাকে আমি ম্যাগনিফাই করে দেখাচ্ছি। এই যে কার্ভটার এই পোরশনটা, এই অংশটুকুকে ম্যাগনিফাই করেছি। এখানে পয়েন্টটা আছে, এখানে পয়েন্টটা আছে, এইখানে এরকম একটা আমি ত্রিভুজ পেয়েছি। কি করে ত্রিভুজটা পেলাম? ওই পয়েন্টটাকে অন্তর্ভুক্ত করে আরো দুটো পয়েন্ট নিয়েছি, সেই পয়েন্ট আর সেই পয়েন্ট থেকে দুটো পারপেন্ডিকুলার টেনেছি। এইখান থেকে একটা পারপেন্ডিকুলার, এই যে, আর এই দিকে একটা পারপেন্ডিকুলার। আমি ডটেড পোরশনটা আঁকিনি। তো এই যে ডিসটেন্সটা, এই ডিসটেন্সটা ক্ষুদ্র ডিসটেন্স ডেল্টা এক্স, আর y অক্ষ বরাবর যেটা লম্ব ডিসটেন্স সেটা হচ্ছে ডেল্টা y। তাহলে দেখো ডেল্টা y বাই ডেল্টা এক্স, ডেল্টা y বাই ডেল্টা এক্স একটা অনুপাত পাবো আমি, যেটা খুব ক্ষুদ্র দুটো দৈর্ঘ্যের অনুপাত। এবারে এটাকে ক্ষুদ্র করতে 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 এত ক্ষুদ্র করবে যেন এই পয়েন্টটা এতে চলে আসে। মানে ডেল্টা এক্সটাকে কমাতে 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 তুমি এত মিনিমাম ভ্যালুতে নিয়ে যাবে যেন এটা কি হয়ে যায়, এই পয়েন্টটাতে চলে আসে। অর্থাৎ এই রকম হয়ে যায়, এই রকম এইটুকু ডিসটেন্সটা, এই ছোট্ট ডিসটেন্সটা, এইটা হচ্ছে আমাদের ডেল্টা এক্সটা। তো ডেল্টা এক্সটা তখন তুমি যত ছোট্ট ভাবতে পারো তার থেকেও ছোট। ইট ইজ দ্য স্মলার দেন the smallest thing you can imagine। বলে স্যার আমি 0.00001 মিলিমিটার ভাববো এটাকে। আমি বললাম না, 0.001 মিলিমিটার ভাববো, মানে আরো এক ঘর ওটাকে কমিয়ে দিলাম, কিন্তু এটা জিরো নয়। তো এইটাকে বলা হয় কি? লিমিট অফ ডেল্টা এক্স টেন্ডস টু জিরো। ডেল্টা এক্স টা জিরোর কাছাকাছি কিন্তু জিরো নয়, সেরকম অবস্থাতে এই ডেল্টা y বাই ডেল্টা x টাকে বলা হবে dy বাই dx, and this is called first order derivative। this is called first order derivative, dy by dx। এই dy by dx যখন ডেল্টা x টা খুব ছোট, তাহলে ডেল্টা y টাও ছোট হয়ে যাবে। দেখো এই ডিসটেন্সটা যদি ছোট হয় তাহলে এই ডিসটেন্স যেটা ডেল্টা y যেটা, এটাও ছোট হয়ে যাবে। এটা যেহেতু ছোট হচ্ছে এটাও ছোট হবে, সেজন্য এটাও dy হয়ে গেল। ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ কে লেখা হয় এইটা। ওকে, এটার আরেকটা তাৎপর্য আচ্ছা বুঝলাম। এটা যদি ডেল্টা y করতে যদি 0 করা হয় সেটা তো ডেল্টা y না না না, তোমার এখানে গ্রাফ আঁকার নিয়ম তাহলে তোমরা ক্লাস 10 এ শেখোনি। তোমার হাতে আছে কি? ইউ ক্যান চেঞ্জ অনলি দ্য এক্স অ্যাক্সিস ভেরিয়েবল,
you can change only the x axis variable. x axis এর ভেরিয়েবলটাকে তুমি চেঞ্জ করতে পারো। you cannot change the y axis variable, যেটা তোমার হাতে আছে সেইটা তুমি pv কার্ভ টেনেছিলে, এইদিকে p এইদিকে v, কেন এইদিকে p এইদিকে v করনি? প্রেসার তোমার হাতে নেই, তুমি ভলিউমটাকে চেঞ্জ করতে পারো। মনে করো দেখো ক্লাস 10 এর বয়েলস লতে, তো আমাদের গ্রাফ আঁকার নিয়ম এটা প্রথমেই স্যারদের শেখানো উচিত। along x axis যেটা সেটা তোমার হাতে আছে, you can vary that, so you are varying delta x, with that delta y is changing, delta x যত ছোট হবে delta y তত চেঞ্জ হবে। এবার তুমি বলো স্যার এদিকে আমি y অ্যাক্সিস নেবো, হ্যাঁ সেটা করতে পারো, সেক্ষেত্রে এটা সম্ভব। ওকে, সেক্ষেত্রে এটা সম্ভব। ক্লিয়ার? তো যেটা বললাম এরপরে তোমাদের বলে দিই যে এটা বলে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। আর যেটা সিগনিফিক্যান্ট শুনে নাও, এইখানে দেখো এই ট্রায়াঙ্গেলটা একটা অ্যাঙ্গেল তৈরি করেছে উইথ এক্স অ্যাক্সিস, উইথ এক্স অ্যাক্সিস না বলে বলবো পজিটিভ এক্স অ্যাক্সিস এর সঙ্গে এইখানে ট্রায়াঙ্গেলটা একটা অ্যাঙ্গেল তৈরি করেছে। ওকে, এই অ্যাঙ্গেলটা থিটা যদি হয়, থিটাটা আরেক রকম ভাবে বের করা যায়, ওই পয়েন্টে তুমি একটা ট্যানজেন্ট টানো, ট্যানজেন্ট মানে হচ্ছে স্পর্শক টানো, সেই পয়েন্টগামী ওই কার্ভটার উপরে, এই যে কার্ভটা তার উপরে একটা স্পর্শক টানলে এইখানে যে অ্যাঙ্গেলটা করবে সেটাও হবে থিটা, আর এই ট্রায়াঙ্গেলের অ্যাঙ্গেলটাও হবে থিটা। ওই অ্যাঙ্গেলটাকে যদি আমি ট্যান থিটা লিখি, ট্যান থিটা, ট্যান থিটা মানে কি হবে? লম্ব বাই ভূমি, অর্থাৎ ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স, মানে ডিওয়াই বাই ডিএক্স। ঠিক আছে, ডেল্টা এক্স যত ছোটই হোক না কেন থিটার ভ্যালুটা তো থিটাই থাকবে, তাহলে ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি, ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স, তার মানে ডিওয়াই বাই ডিএক্স। এইটাকে বলা হয় স্লোপ। স্লোপ মানে নতি। এই পয়েন্টগুলো মনে রাখবে, খুব কাজে লাগবে, কাইনেমেটিক্সে এগুলো প্রত্যেকটা পদে পদে আসবে। স্লোপ মানে হচ্ছে নতি, কোন কার্ভের নতি, কোথায়? at that point, at that point। কোন পয়েন্টটাতে? স্যার উত্তল অংশটাতে কিভাবে ট্যানজেন্ট টানবো? উত্তল অবতল যাই হোক না কেন, যখন একটা পয়েন্ট হবে, এইখানে একটা পয়েন্ট যদি হয়, ট্যানজেন্ট মানে হচ্ছে এই পয়েন্টটাকে স্পর্শ করে একটা রেখা, সরল রেখা। এই অংশটাতে তুমি যদি ট্যানজেন্ট টানতে যাও সেই রেখাটা হবে এই রকম, ট্যানজেন্টটা হবে এই রকম। এই অংশটাতে যদি ট্যানজেন্ট টানতে যাও সেই রেখাটা হবে এই রকম। ওকে, ডিফারেন্ট পজিশনে তুমি ট্যানজেন্ট টানতে পারো, কোনো অসুবিধা নেই। আর ট্যানজেন্ট মানে হচ্ছে সেটা ওই পয়েন্ট গামী একটা রেখা, ওই পয়েন্ট দিয়ে যাবে সেরকম একটা সরল রেখা, মানে সেই রেখা কার্ভটাকে কাট করবে না। তুমি বলে পয়েন্ট গামী সরল রেখা স্যার আমি এরকম একটা টেনে দেবো, হ্যাঁ এরকম একটা টেনে দেবো, এইসব চলবে না। ওই সরল রেখাটাকে কাট করবে না, কিন্তু সেই পয়েন্টটাকে টাচ করে জাস্ট একটা রেখা টানতে হবে। সেই রেখাটা এক্স অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেল করবে সেই অ্যাঙ্গেলের ট্যানটাকে বলা হবে tan of that angle। আগের দিন পড়েছি trigonometry, tan of that angle will be called slope of the curve at that point, slope of the curve at that point। এই কার্ভটার বিভিন্ন পয়েন্টের স্লোপ বিভিন্ন, কিন্তু স্ট্রেট লাইন হলে, যদি কার্ভ না হয় স্ট্রেট লাইন হয়, সব জায়গাতে স্লোপ একই হবে। এই পয়েন্টে দেখো যে কোনো পয়েন্টে এই অ্যাঙ্গেলটা একই থাকবে, তাই না? কিন্তু কার্ভ লাইন হলে স্লোপ ডিফারেন্ট হবে। সেজন্য বলছি এট দ্যাট পয়েন্ট, কোন পয়েন্টে তুমি স্লোপ বের করছো সেই পয়েন্টে ডিওয়াই বাই ডিএক্স করো, সেটাই হবে ট্যান থিটা। কারণ ট্যান থিটা যেটা 0.0 কাছে একদম যে উত্তল অংশ রয়েছে সেখানে যদি আমি একটা ট্যানজেন্ট তাহলে আসলে মাইনাস মানে নেগেটিভ এক্স। হ্যাঁ নেগেটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। তোমার যদি একটা কার্ভ এইরকম হয়, তোমার যদি একটা কার্ভ এইরকম হয়, এই কার্ভটা যদি এইরকম হয়, ওকে, তাহলে তুমি এইখানে যখন ট্যানজেন্ট টানবে, এইখানে যখন ট্যানজেন্ট টানবে তখন পজিটিভ বেরোবে, কিন্তু এইখানে যখন ট্যানজেন্ট টানবে তখন এই যে এক্স অ্যাক্সিস সঙ্গে কোণটা সেটা তোমার স্থূলকোণ হতে পারে। স্থূলকোণ মানে অবটিউস অ্যাঙ্গেল হতে পারে, অ্যাকিউট অ্যাঙ্গেল না হয়, সেক্ষেত্রে ট্যানজেন্টের ভ্যালু নেগেটিভ আসবে, কোনো অসুবিধা নেই। ট্যানজেন্ট নেগেটিভ হতে পারে, নেগেটিভ স্লোপ এরকম যদি আসে, কার্ভটা যদি এরকম থাকে, এরকম ট্যানজেন্ট টানবে, তাহলে এই অ্যাঙ্গেলটা সবসময় অ্যাঙ্গেল টানবে কি পজিটিভ এক্স অ্যাক্সিস এর সঙ্গে অ্যাঙ্গেল। ওকে, তার ট্যানজেন্ট উইল বি দা স্লোপ এট দ্যাট পয়েন্ট। ক্লিয়ার? তাহলে এইখান থেকে দেখো dy বাই dx মানে আরেকটা জিনিস, যে কোনো কার্ভের dy বাই dx at any point means সেটা কি প্রকাশ করছে? স্লোপ এট দ্যাট পয়েন্ট। স্লোপটা কি করে বের করবে না, যদি অ্যাঙ্গেল দেওয়া থাকে x অ্যাক্সিসের সঙ্গে tan থিটা করে দেবে, আর যদি dy বাই dx দিয়ে বের করতে হয় তাহলে তাই আমরা করব ফাংশনটার dy বাই dx বা ডেরিভেটিভ করব। ওকে, কিন্তু ডেরিভেটিভের নিয়ম আমাদের শিখতে হবে। ডেরিভেটিভ জিনিসটা কি বুঝতে পারলে? ডেরিভেটিভ মানে হচ্ছে একটা স্মল চেঞ্জের সাথে আরেকটা স্মল চেঞ্জের রেশিও।
সেই রেশিওটা করি আমরা কিসের ক্ষেত্রে? ফাংশনের ক্ষেত্রে। ফাংশন আবার কাকে বলে? একটা এক্সপ্রেশন, বাঁ দিকে আছে একটা সামথিং, ডান দিকে একটা এক্সপ্রেশন। ফাংশন এটাও হতে পারে, ধরো y ইজ ইকুয়াল টু 2, কনস্ট্যান্ট ফাংশন এটা একটা, y কনস্ট্যান্ট ফাংশন। আবার y ইজ ইকুয়াল টু 4x, এটাও একটা ফাংশন। আবার y ইজ ইকুয়াল টু 3x স্কয়ার মাইনাস 2 প্লাস 4, এটাও একটা ফাংশন। y ইজ ইকুয়াল টু sin x মাইনাস x স্কয়ার প্লাস e টু দি পাওয়ার x মাইনাস log x, এটাও একটা ফাংশন। y টা এই x এর ভ্যালুর উপর ভ্যারি করে যাবে। সো y ইজ এ ফাংশন অফ, এখানেও কি বলবো? x, বাট देयर আর সাইন অপারেটর, tan এক্সপোনেনশিয়াল অপারেটর, লগারিদম অপারেটর, সব মিলে জুলে ফাংশন। তাহলে এটা dy বাই dx যখন বের করব, কি করে করব আমরা? ট্যানজেন্ট কি করে বের করব, মানে স্লোপটা কি করে বের করব, সেই জিনিসগুলো আমাকে শিখতে হবে ডেরিভেটিভের মধ্যে। চলো আমরা বেসিক ফর্মুলায় চলে যাই। এই পর্যন্ত যদি নাও বুঝে থাকো তাহলে কিন্তু ফর্মুলা মুখস্থ করতেই হবে। ম্যাথমেটিক্সে স্যার আরো গ্রাফ এঁকে এঁকে তোমাদের এগুলো বোঝাবেন, কোনো অসুবিধা নাই। প্রত্যেকটা ফর্মুলার প্রমাণ আছে, সেই প্রমাণগুলো ম্যাথমেটিক্সে স্যার বোঝাবেন তোমাদেরকে, কিন্তু আমার কাজ সেটা নয়। আমি আমার কাজটুকু তোমাদের কাছ থেকে আদায় করে নেবো, সেটা হচ্ছে ফর্মুলা মুখস্থ করো, প্রবলেম সেট সলভ করো। ফর্মুলা মুখস্থ করো, নিউমেরিক্যাল প্রবলেম সেট সলভ করো। আজকে নিউমেরিক্যাল প্রবলেম সেট দেওয়া হবে। ওকে, চলো প্রথমে আমরা চলে যাব ডিফারেন্সিয়েশনের রুল। রুল মানে হচ্ছে ফর্মুলাও বলতে পারো, ফর্মুলা, ঠিক আছে? বিভিন্ন রকম ফর্মুলা হয় তোমরা জানো। তো প্রথমে আমি বলছি একটা ডিফারেন্সিয়েশন করা। ধরো আমি বললাম কি বলবো, y is equal to constant, এক নম্বর রুল। এটা কনস্ট্যান্ট, 2 is a constant, ধরো এটা একটা কনস্ট্যান্ট c ধরি, c মানে হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে এর ডিফারেন্সিয়েশন করলে কি হবে? dy by dx is equal to 0। যে কোনো কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন হয় 0। ওকে, নেক্সট নাম্বার 2 রুল। যদি থাকে y is equal to একটা কনস্ট্যান্ট c x to the power another constant into n, এখানে কোনটা কোনটা কনস্ট্যান্ট? a and c are both constant। ঠিক আছে, একদম একটাই লিখবো, এটার মধ্যে অনেকগুলো করতে হবে, কয়েকগুলো एग्जांपल দেখিয়ে দেবো এদিকে। তাহলে dy by dx is equal to, মনে রাখবে এটার ক্ষেত্রে হয় কি, এইখানে এই কনস্ট্যান্টটা কনস্ট্যান্টই থাকবে, এইখানে যেটা আছে a টু দি পাওয়ার x টু দি পাওয়ার an আছে না, x টু দি পাওয়ার an, দেখো এইখানে এই a টা সামনে নেমে আসবে আর n টাও সামনে নেমে আসবে। x এর পাওয়ার কি হবে? an মাইনাস 1। আমার কথাটা বুঝতে পারলে? আমার কথাটা বুঝতে পারলে? যদি বুঝতে না পারো এক্সাম্পল দেখো, এইটার এক্সাম্পল। ধরো কোন একটা এক্সাম্পলে তোমাকে বলেছে y is equal to x to the power 5, আর কিচ্ছু নাই, y is equal to x to the power 5। তাহলে এখানে কি করবে? dy by dx, এই 5টা সামনে নেমে আসবে, x এর পাওয়ার কি হয়ে যাবে? 5 মাইনাস 1, তাহলে কত হলো? 5x to the power 4। সো ডিফারেন্সিয়েশন অফ x to the power 5 is equal to, দেখো এই রুলটাই করেছি। কই স্যার এখানে তো কনস্ট্যান্ট গুলো নেই, আছে তুমি দেখতে পাচ্ছ না, এখানেও কনস্ট্যান্টটা আছে, যেটা c ধরেছিলাম এখানে সেটা হচ্ছে 1, আর 5 এর আগে যে কনস্ট্যান্টটা আছে সেটা হচ্ছে কত? a, সেটাও 1। দেখো সেই দুটোকে এখানে বসিয়েছি, 5 into 1 into 1। আরেকটা एग्जांपल নাও, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। ধরো ইজি एग्जांपल 2, তোমাকে বলেছে y is equal to 3x to the power 4, 3x to the power 4m, ভাই 4টাই লিখবে, m টা লেখার দরকার নেই। আচ্ছা এইখানে 4m মানে এখানেও c টা আছে কি, a টা আছে 1, এটা আছে 1, কিছু নেই মানে এটা 1। তাহলে কি বলেছিলাম? এই 3 টা থাকবে, এই 4 টা সামনে নেমে আসবে, এলো x টু দি পাওয়ার কত হবে? 4 মাইনাস 1 মানে 3, তাহলে কত হলো? 12x কিউব। বুঝা গেল? তোমরা একটা করে আমাকে একটু অ্যানসার বলো, দেখি কে আগে বলতে পারে। y is equal to দেওয়া আছে 7x to the power 3, কত হবে বলো এটা?
dy by dx, 21x square. very good, 21 21x স্কয়ার, ঠিকই বলে দিয়েছি একদম 21x স্কয়ার। তাহলে এগুলো তোমরা জানো বা শিখেছো দু একজন, বা এর মধ্যে শিখলে, তাহলে যদি শিখে থাকো 3 নম্বরতে চলে এসো পরে। যদি তোমাকে কোথাও দেওয়া থাকে 3 নম্বর y is equal to 4x to the power minus 3, এটা एग्जांपल বলো এটাকে, এই एग्जांपलটা কি করবে বলো বলো তুমি বলো, একই রুল যা নিয়ম তাই। বলো Minus 12 to the power x to the power 2 minus 4. x to the power minus 4 ব্যাস শুনে নাও তাহলে, ঠিকই বলেছো, 4 হলো উপরে x এর পাওয়ার যেটা সেটা নেমে এলো, 4 ইনটু -3 হলো x টু দি পাওয়ার -3 -1, মানে যা এখানে আছে সেখান থেকে 1 মাইনাস হবে। জেনারেল ফর্মুলাটা দেখো, তাহলে কত হলো -12 x টু দি পাওয়ার -4। ক্লিয়ার? আরেকটা एग्जांपल দেখো, y is equal to 3/x, তাহলে dy by dx কত হবে তাড়াতাড়ি বলো দেখি, কে বলতে পারে? Sir, minus 3x to the power minus 2. ভেরি গুড, -3 দেখো, এটা তুমি লিখতে পারো y is equal to 3x to the power -1 লিখতে পারো তো। তাহলে -1টা সামনে নামবে, 3 যেমন আছে থাকবে, -1টা সামনে নামলো, হ্যাঁ, আর x টু দি পাওয়ার কত হয়ে যাবে -1 -1, যা পাওয়ার আছে আর একটা মাইনাস হবে, এই x এর উপরে দিলে x টু দি পাওয়ার -1 করে নিয়েছি প্রথমে, তাহলে কত হয়ে গেল -3 বাই, আরেকটা লাইন লিখি -3 ইনটু x টু দি পাওয়ার -2, তাহলে -3 বাই x স্কয়ার হবে, -3 বাই x স্কয়ার। বাবা বুঝতে পেরেছো? বুঝতে না পারলে বলো। তাহলে আমরা কনস্ট্যান্টের পর যেটা দেখলাম, যদি x এর অ্যালজেব্রিক ফাংশন থাকে, x এর পাওয়ার কিছু থাকে, তাহলে আমরা কি করব, ডিফারেন্সিয়েশন করলে কি করব না, যা আছে সেটা একটা কমিয়ে দেব। তাহলে এই নিয়মটা যদি শিখে যাও, এই নিয়মের লাস্ট প্রবলেমটাও করে দাও। ধরো y is equal to দেওয়া আছে x, তাহলে বলো dy by dx কি হবে? 1 x to the power minus 1 1 হবে স্যার। এই দেখো এখানে কিছু নেই, তাহলে এখানেও কিছু থাকবে না, x এর উপরে কি আছে 1 আছে, পাওয়ার 1টা সামনে নামলো, লেখা না লেখা একই ব্যাপার, আমি লিখতেও পারি। এখানে কি হবে, পাওয়ার 1 আছে, সেখান থেকে এক পাওয়ার কমে গেল, তাহলে কি হয়ে গেল x টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু কত 1। তাহলে y ইজ ইকুয়াল টু x থাকলে dy বাই dx 1, y ইজ ইকুয়াল টু 4x থাকলে dy বাই dx ইজ ইকুয়াল টু কত হবে? 4 শুধু 4 হবে, 4x টু দি পাওয়ার 1 মাইনাস 1, তাই তো, x টু দি পাওয়ার এখানে 1 আছে, 1 থেকে 1 মাইনাস হয়ে গেল, তাহলে কি হলো x টু দি পাওয়ার 0, x টু দি পাওয়ার 0, কোনো কিছুর পাওয়ার 0 মানে কি, কোনো কিছুর পাওয়ার 0 মানে হচ্ছে 1, যাই হোক না কেন, ভগবানের পাওয়ারে যদি 0 দিয়ে দাও, ভগবান কি হয়ে যাবে 1 হয়ে যাবে। যদি তোমাকে জিজ্ঞেস করে ভগবানের পাওয়ার কত, কি বলবে 1, কেন বলবে? ভগবানের পাওয়ার কত 0, কেন? ভগবান একজনই আছে বিশ্বে, তাই না? আল্লাহ বলো, ভগবান বলো, কয়জন আছে? একজনই আছে, সেজন্য ভগবানের পাওয়ার হচ্ছে কত 0। লোকে অবাক হয়ে যাবে, ভগবানের পাওয়ার 0, ভগবান এত কিছু করছে, এত কিছু ঘটাচ্ছে, ইয়াস ঘটাচ্ছে, আমফান ঘটাচ্ছে, সুনামি ঘটাচ্ছে, সূর্যকে উড়াচ্ছে, নক্ষত্রকে চালাচ্ছে, ভগবানের পাওয়ার 0? অ্যাকচুয়ালি গড টু দি পাওয়ার 0, কারণ হচ্ছে গড ইজ 1 মানে এখানে ইউনিক, তাই না, একজনই আছে। ওকে, চলো নেক্সট হচ্ছে আমরা চলে যাব ট্রিগোনোমেট্রিক ফাংশনে dy বাই dx কি হয়, বেসিক রুল গুলো মনে রাখবে। এটা বেসিক রুল, তাহলে কি হলো, এক নম্বর বেসিক রুলটা আমরা কি শিখলাম, যদি y is equal to ax to the power n থাকে, এখানে আমরা কিছু দিচ্ছি না, ঠিক আছে, তাহলে কি হবে ax to the power n minus 1 dy by dx is equal to, this is the first rule। সেকেন্ড রুল আমি পরে লিখবো। চলো 2 নম্বর আমরা চলে আসি। 2 নম্বর হচ্ছে ট্রিগোনোমেট্রিক ফাংশন যদি থাকে, তাহলে আমরা কি করে করব, fn মানে ফাংশন, দেখো ক্যালকুলেটর লেখা থাকে fn মানে ফাংশন কি, ট্রিগোনোমেট্রিক ফাংশনে দেখো, যদি y is equal to, বলো n হবে না, এইটা না, হ্যাঁ এটা দেখতে পাচ্ছ না, এআরএন জুড়ে যাচ্ছে না, এআরএন জুড়ে যাচ্ছে না,
এই যে, ঠিক আছে বেটা দেখো তো বলবো ঠিক আছে হ্যাঁ স্যার y is equal to sin x তাহলে বলো তো dy by dx কি হয় y is equal to sin x হলে dy by dx এটা হচ্ছে ট্রিগোনোমেট্রিক ফাংশনের এক নম্বর রুল sin এর ভাই cos ওকে দুই নম্বর রুলটা দেখো যদি y is equal to কোথাও cos x পাও তাহলে dy by dx is equal to হবে কি minus sin x ক্লিয়ার তিন নম্বর রুলটা কি হবে তাহলে y is equal to যদি tan x পাও y is equal to যদি tan x পাও বুঝলে y is equal to tan x হলে dy by dx হবে পটে sec square x এই দেখো উল্টো হয়ে যাচ্ছে না cot হচ্ছে না ওকে মনে থাকবে এটা tan থাকলে কি হয় sec square x এগুলো এগুলো মনে রাখতে হবে তোমাকে আর যদি sec x থাকে y is equal to যদি sec x থাকে তাহলে dy by dx হবে একদম মুখস্থ করে নেবে sec x tan x যদি এগুলো প্রমাণ করাও শেখো সেগুলো এত বড় বড় প্রমাণ যে সেগুলো তুমি পরীক্ষার হলে করে কোনো অঙ্ক করতে পারবে না এগুলো মুখস্থ রাখতেই হবে dy by dx সমান sec x tan x আর কি হতে পারে 4 নম্বর হলো 5 নম্বর কি হতে পারে y is equal to যদি cot x হয় তাহলে dy by dx is equal to হবে মাইনাস এটা মাইনাস হয় cosec square x আর 6 নম্বর কি হবে y is equal to যদি cosec x থাকে তাহলে dy by dx হবে মিল খুঁজে নাও মাইনাস অফ cosec x into cot x দেখো মিল খুঁজে নাও সাইনটা মনে থাকবে cos হবে cos প্লাস মাইনাস সাইন ওকে এইটা যদি মুখস্থ করো ইন্টিগ্রেশন যখন করব এর রিভার্স হয় উল্টো হয় একদম ডিটো করে দিতে পারবে tan এর ক্ষেত্রে হবে sec square x পজিটিভ আর sec এর ক্ষেত্রে কি হবে sec x tan x ওকে তাহলে cosec এর ক্ষেত্রে cot এর ক্ষেত্রে কি হবে cosec square x tan এর জন্য যদি sec square হয় cot এর জন্য হবে cosec c মিলে রুল দেখো c এর সাথে c মিলে যাচ্ছে cot হলে cosec square x tan হলে sec square x কিন্তু কোনটায় মাইনাস cosec স্কয়ার আগে মাইনাস তেমনি তাহলে যদি y cosec x হয় তাহলে ওখানে কি হবে cosec x cot x কারণ sec x এর হয়েছে sec x tan x তাহলে cosec এর কি হবে cosec cot দেখো cosec 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 c c c c c sec এর ক্ষেত্রে sec tan tan এর ক্ষেত্রে sec স্কয়ার x তাহলে এইগুলো হচ্ছে ট্রিগোনোমেট্রিক রূপান্তরের রুল এগুলো মুখস্থ রাখতে হবে প্রত্যেকটা প্রমাণ আছে ঠিক আছে কিন্তু সেই প্রমাণ পরীক্ষায় আসলে করতে হবে 3 নম্বর 4 নম্বর থাকবে ম্যাথমেটিক্স পরীক্ষায় ফিজিক্সে আসবে না আর ম্যাথমেটিক্সে আমাদের যখন ডিফারেন্ট বড় বড় ডিফারেন্সিয়েশন করব ইন্টিগ্রেশন করব এই রুলগুলো মুখস্থ থাকলে ঝাঁটা ঝাঁটা অঙ্কগুলো হবে তখন তো আমরা 4 নম্বর কোশ্চেনটা সলভ করে ভ্যালু বের করে তারপরে পুট করে অঙ্কটা এগোবো না তাহলে একটা অঙ্ক মোটামুটি 10-12 পাতা হবে 10 বার তোমাকে রুল বের করে দেখতে হবে ওকে তো এগুলো মুখস্থ করো মুখস্থ না হলে কি করবে মাইক্রো করবে মুখস্থ আর মাইক্রো এমএম রুল মুখস্থ আর মাইক্রো ঠিক আছে ট্রিগোনোমেট্রি ফাংশন হয়ে গেল তাহলে আমাদের চলো এরপরে চলে এসো লগারিদম ফাংশন যদি তোমার কোথাও থাকে লগারিদম y is equal to a log x basic rule dy by dx is equal to হবে a into 1 by x তার মানে a by x এটা কি a আগের মতই কনস্ট্যান্ট তাহলে log x এর ডিফারেন্সিয়েশন হয় সব সময় 1 by x log x এর ডিফারেন্সিয়েশন হবে 1 by x মনে থাকবে 4 নম্বর হচ্ছে এক্সপোনেনশিয়াল exponential কি সিয়াল এক্সপোনেনশিয়াল এটা আবার আলাদা রকম সিয়াল এই সিয়ালটা সব সময় একটা ডাকেই ডাকে কি ডাকে হুক্কা হুয়া ডাক বুঝছো তো সব সিয়াল একটাই ডাক ডাকে সেজন্য এটার নাম এক্সপোনেনশিয়াল এটা যেহেতু সিয়াল এর সব সময় ডেরিভেটিভ করবে যা করবে কোনো চেঞ্জ হবে না a e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ করলে এর ডাকের কোনো পরিবর্তন হবে না e টু দি পাওয়ার x ও থাকবে এবং এটা এমন সিয়াল যখন এর ইন্টিগ্রেশন বলবো তোমাদেরকে ইন্টিগ্রেশন শেখাবো একটু পরে সেখানেও দেখবে এক্সপোনেনশিয়ালের ইন্টিগ্রেশন করলে সেই এক্সপোনেনশিয়ালই থাকছে এটা কিভাবে মনে রাখবে সিয়ালের ডাক সব সময় একই রকম হয় হুক্কা হুয়া তো সব সময় এক্সপোনেনশিয়ালের ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন যা থাকবে তাই
ওকে, এরপরে যদি থাকে y is equal to a e to the power mx, ওকে, এটাকে বলা হচ্ছে একটা নতুন রুল, সেটা আমি শেখাবো চেন রুল। এক্ষেত্রে dy বাই dx, একটু পরে আসবো চেন রুল, তখন এটা আবার শিখবে। a এই m টাও সামনে নামবে e টু দি পাওয়ার mx, কেন নামলো সেটা আমি পরে আসছি চেন রুল অনুসারে। তাহলে এখানে এই রুলটা মনে রাখবে, এইটা মনে রাখলেই হবে। চেন রুল যখন শিখবে তখন এটা অটোমেটিক তুমি পারবে। তাহলে এক্সপোনেনশিয়ালের ক্ষেত্রে কি হয়, যা ছিল তাই হয়, কোনো চেঞ্জ হয় না। আর একটা লাস্ট ফর্মুলা অনেক কাজে লাগবে, সেটাও মনে রাখো। 5 নম্বর, ধরো y is equal to আছে a to the power x, x to the power a নয়, a to the power x, কোন একটা সংখ্যা তার পাওয়ার x, 5 6 10 তার পাওয়ার x। আগে কি ছিল, x এর পাওয়ার কোন একটা সংখ্যা, তাই না, n। এখানে কি আছে, অন্য একটা সংখ্যা তার পাওয়ার x। তাহলে তখন দেখো পার্থক্যটা বোঝো। এখানে তুমি লিখে দাও যদি dy বাই dx, স্যার বলেছেন যেটা আছে সেটা নামিয়ে দেবে, আর যেটা নেই যে পাওয়ারটা আছে সেটা 1 কমিয়ে দেবে। কি লিখলে, x a to the power x minus 1, বলছে এটা ভুল। এটা দু রকম ভাবে করা যায়, লগ নিয়ে করা যায়। তো ফর্মুলাটা ডাইরেক্ট আমি মনে রাখতে বলি, কারণ এই ধরনের জিনিসগুলো dy বাই dx সমান হবে a to the power x যেমন আছে থাকবে, এখানে হবে log a to the power x log a। সো ইট ইজ দা, এর ডিফারেন্স বুঝতে পারছো? এটা হবে না। জেনারেল রুল কখন হয়, যখন y is equal to x to the power something থাকবে, তখন dy বাই dx এর সেই পাওয়ারটা সামনে নামবে আর x এর পাওয়ারটা 1 কমবে। কিন্তু এখানে পাওয়ারটা আছে a এর মাথাতে, a to the power x। তার মানে এখানে পাওয়ারটা ভ্যারিয়েবল, এখানে x টা ভ্যারিয়েবল সবসময়, y যে ফাংশন অফ x, যতগুলো আমি ফাংশনটা যেটা প্রথমেই বলে দিলাম, এটা তো একটা কনস্ট্যান্ট, 2 4 5 6 যেমন একটা সংখ্যা হতে পারে, ঠিক আছে। ধরো আমরা তোমাকে দিয়েছি একটা एग्जांपल যদি দিই, এটার একটা एग्जांपल, এটার একটা एग्जांपल যদি বলি তোমাকে, ধরো y is equal to বললাম 20 to the power x, তাহলে dy বাই dx কত হবে বলো, dy বাই dx হবে 20 to the power x থাকবে log 20, বাস বাস, একদম সিম্পল জিনিস। আর প্রত্যেকটা লগের এখানে বেস ই, এই প্রত্যেকটা লগের বেস হচ্ছে ই, বেস হচ্ছে ই। তোমরা লগারিদম শিখেছো, প্রত্যেকটার বেস হচ্ছে ই, লগারিদম শিখেছো বা শিখে যাবে আরো ডিটেইলে। বেস 10 একটা হয়, বেস ই একটা হয়, এদের মধ্যে রিলেশন আছে একটা, তোমরা জানো যে 2.3 ln, ln মানে লগারিদমের বেস ই, 2.3 ln সমান হচ্ছে 2.3 ইনটু 2.3 দিয়ে মাল্টিপ্লাই করলে সেটা বেস 10 এ চলে যায়। ln দিয়ে যেটা আছে বেস ই দিয়ে, তাকে 2.3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। যাই হোক, এগুলো শিখবে লগারিদমে। এখন তুমি জেনে রাখো এখানে প্রত্যেকটা লগের বেস ই। তাহলে এটা একটা নতুন নিয়ম, এটা কিভাবে আসে সেটাও তুমি শিখে নিতে পারো। এটা লগ নিয়ে, লগ যদি শিখে থাকো, বোথ সাইডে লগ নেবে, তাহলে কি আসবে, x log a আসবে না, x log a। তারপরে dy বাই dx এর নিয়ম যেটা আছে সেটাকে চেন রুলে তোমাকে সলভ করতে হবে। চলো, এটা হলো। আচ্ছা, ডেরিভেটিভ যখন শিখলে, এর সঙ্গে আরেকটা জিনিস না শিখলে তোমরা এরর অ্যানালিসিস বুঝতে পারবে না, সেটার নাম হচ্ছে পার্সিয়াল ডেরিভেটিভ। আচ্ছা বলো, এইগুলো মুখস্থ করতে পারবে তো? এগুলো মুখস্থ ছাড়া কিছু করার নেই, কার ডেরিভেটিভ কি হয়। তো পার্সিয়াল ডেরিভেটিভ এই নিয়মেই হবে, এই রুল কিন্তু পাল্টাবে না, যে ডেরিভেটিভই হোক রুল এইগুলোই। কনস্ট্যান্টের জন্য একরকম, ট্রিগোনোমেট্রিক ফাংশনের জন্য একরকম, তারপরে তোমার কি বললাম, এক্সপোনেনশিয়াল ফাংশনের জন্য একরকম, লগারিদম ফাংশনের জন্য এই রুলগুলো একই থাকবে। ওকে। আর দুটো জিনিস ডেরিভেটিভ সম্বন্ধে বলবো, একটা হচ্ছে, তিনটে জিনিস বলবো, একটা হচ্ছে তোমাদের পার্সিয়াল ডেরিভেটিভ, আর একটা হচ্ছে ডাবল ডেরিভেটিভ, এন্ড ফাইনালি বাই ইউজ অফ ডেরিভেটিভ ইন ফিজিক্স। সিম্পলি দু তিনটে টপিক আমি বলবো, যেমন ম্যাক্সিমা মিনিমার ব্যাপারটা, ভেলোসিটি অ্যাক্সেলারেশনের ব্যাপারটা, এটা আমি বলে দেবো, ঠিক আছে। তারপর আবার ইন্টিগ্রেশনে চলে যাবো। চলো, আর 15 মিনিট টাইম আছে আমাদের, 15 মিনিট টাইম আছে ডেরিভেটিভের জন্য। চলো তাড়াতাড়ি করতে হবে, খুব স্পিড হয়ে যাচ্ছে না তো? বলো, স্পিড হয়ে গেলে স্লো করে দেবো, টাইম বেশি লাগবে, ঠিক আছে? আচ্ছা, আসলে অন্য লোকের জিনিস পড়াচ্ছি তো, ম্যাথ আমার সাবজেক্ট নয় বা আমার জিনিস নয়, অন্য লোকের জিনিস পড়াচ্ছি, ওই জন্য এটা চুরি একটা, অন্য লোকের জিনিস পড়াচ্ছি, সেই জন্য একটু তাড়াতাড়ি, চুরি তো তাড়াতাড়ি করতে হয়, ওই জন্য স্পিড হচ্ছে। ফিজিক্সটা যখন আমরা ফিরে আসবো আবার দেখবে গতিটা স্লো ডাউন হয়ে গেছে। জাস্ট এগুলো মুখস্থ করার মতো ব্যাপার তো, ওই জন্য লিখিয়ে দিলাম,
তোমরা মুখস্থ করবে, এটা খাতাটা খুলে রেখে প্রথম প্রথম ফর্মুলা ভুলে যাবে, খাতাটা খুলে রেখে প্রবলেম সেটটা সলভ করবে, দেখবে আস্তে আস্তে রপ্ত হয়ে যাবে। চলো যেটা বলতে চাইছি এরপরে পার্সিয়াল ডেরিভেটিভ। এটা আবার কি জিনিস স্যার? দেখো আমি একটা টাইপের ফাংশন লিখেছিলাম আংশিক অবকল। আংশিক অবকল, পার্সিয়াল ডেরিভেটিভের বাংলা হচ্ছে আংশিক আংশিক অবকল। কত কি শেখার আছে না? আংশিক অবকল বা পার্সিয়াল ডেরিভেটিভ জিনিসটা কি শেখার মতো জিনিস। দেখো ধরো আমি একটা ফাংশন লিখছি y is equal to 2x square z, দুটোই এখানে দেখো x and z both are variable, চলরাশি। ভেরিয়েবলটা ভেরিয়েবল লিখছি বারবার, কানের মধ্যে ঢুকে দেবে, চলরাশি মানে এটা পরিবর্তনশীল। তাহলে y টা x আর z দুটোর উপরই নির্ভরশীল। এটাকে কেমন ভাবে লিখেছিলাম আমি? y is a function of x and z। ঠিক সেই ধরনের ফাংশন দেখো এটা। তো এই ধরনের ফাংশনের ক্ষেত্রে যখন ডেরিভেটিভ করবে না তুমি, তো তখন dy by dx লিখলে এর আগ করবে। আবার যদি dy by dz করো এর আগ করবে। বলো আমিও ভেরিয়েবল, আমাকে বাদ দিচ্ছে কেন? তো সেই রাগ যাতে না করে সেজন্য বলবো না আমি পার্সিয়াল ডেরিভেটিভ করব। পার্সিয়াল ডেরিভেটিভ করার জন্য ডি না লিখে এরকম ভাবে লেখা হয় ডেল্টা ওয়াই। ডিও লিখতে পারো, অসুবিধা নেই। দেখো এর নিচে কিছু লিখলাম না, এইদিকে যখন আসবে তখন কি লিখবে? 2 যেমন আছে থাকলো, ওকে, 2টা কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের জায়গায় থাকবে। প্রথমে x স্কয়ারের ডেরিভেটিভ করবে। x স্কয়ারের ডেরিভেটিভ করলে কি হবে? 2x ডেল্টা x। ভালো করে ভাবো, এখানটা যদি y is equal to 2x square থাকতো তাহলে তুমি কি লিখতে? dy by dx is equal to 4 2 into 2x লিখতে কি লিখতে না? একটু আগে যে নিয়ম শিখলে দুইটা সামনে নেমে আসবে, x এর পাওয়ারটা 1 কমে যাবে, এটাই তো শিখলে। কি বুঝতে পারলে? তাহলে dy is equal to কি লিখতে? 2 into 2x into dx লিখতে কি লিখতে না? dy is equal to তাহলে কি হবে? dx টা এখানে তুলে দাও। দেখো সেইটাই আমি লিখেছি। আমি বললাম ডেল্টা y লেখো এখানে, মানে dy লেখো। দিয়ে প্রথম কি করলে? x স্কয়ারের ডেরিভেটিভ করলে। x স্কয়ারের ডেরিভেটিভ করলে কি হবে? 2x, dx টা কেন আসছে? এই যে এই dx টা আমি তলায় লিখিনি, সেটাকে এখানে তুলে দিয়েছি। এই যে dy বাই dx করলে এটা যদি থাকতো শুধু এইটুকু থাকতো, dy বাই dx করলে এটা পেতাম। তাহলে dy সমান কি? 2 into 2x, আর dy টা এই dx টাকে উপরে তুলে দিলাম। তো সেই কাজটাই আমি করেছি। হলো হলো এই পর্যন্ত বুঝতে পেরেছো কি করেছি এখানটায়? এই dx টা কেন আসছে বুঝতে পেরেছো? dy বাই dx আমি লিখিনি বলে dx টাকে এখানে দিলাম। ওকে, এরপরে দেখো z টা পড়ে আছে, z টাকে এখানে একা রেখে দেব। 2টা কনস্ট্যান্ট একদম বাইরে করে দিলাম। তাহলে প্রথম কি করলাম? x এর ডেরিভেটিভ করব। কি হবে? 2x dx। এই দুইটা সামনে নামলো dx। তারপরে সেখানে কি করব? z টাকে আনচেঞ্জ রাখবো, z টা অপরিবর্তিত থাকবে। মাঝে কি দেবো? প্লাস দেবো। মাঝে কি দেবো? প্লাস দেবো। প্লাস দিলে কি হবে? পরের পার্টটা এই যে x স্কয়ারটা এইটাকে আনচেঞ্জ রাখবো। এই 2টাকে আমি বাইরে বের করে দিয়েছি, একদম থাম ব্র্যাকেট দিয়ে বাইরে বের করে দিয়েছি। কনস্ট্যান্ট জিনিস তো বাইরে থাক। x স্কয়ারটা আনচেঞ্জ রাখলাম। আর z এর ডেরিভেটিভ করলে কি হয়? ধরো তোমার আছে y is equal to z, তাহলে বলো তো dy by dz কি লিখবে? তাড়াতাড়ি বলো। 1। তাহলে dy is equal to কি লিখবে? dz। কোনাকুনি গুণ করো, তাই না? তাহলে এইখানে দেখো z এর ডেরিভেটিভ করব যখন, x স্কয়ারটা আনচেঞ্জ রাখবো, z এর ডেরিভেটিভ করলে হবে dz বাই এখানে হবে ডেল্টা z। এটাকে বলা হচ্ছে পার্সিয়াল ডেরিভেটিভ। y এর সাথে দুটো যখন ভেরিয়েবল আছে মাল্টিপ্লিকেশন ফর্মে, গুণের আকারে, তখন আমরা ডেল্টা y সমান এরকম ভাবে যতগুলো ভেরিয়েবল ততবার ডেরিভেটিভ করব, প্রত্যেকবার এক এক জনের করব, অন্যটাকে কনস্ট্যান্ট রাখবো। এক এক জনের করব, অন্যটাকে কনস্ট্যান্ট রাখবো। চলো আরেকটা एग्जांपल নিয়ে দেখি। হ্যাঁ, সেই এক্সাম্পলটা নিই তাহলে। y is equal to বলছে স্যার আমি লিখবো z স্কয়ার x, আমি আরো কিছু টার্ম দিয়ে দিতে পারি এখানে। আরেকটা দিলাম মনে করো p q
এটাও একটা ভেরিয়েবল, PQ একটা ভেরিয়েবল, এখানে কোনটা ভেরিয়েবল? Z, X, P all are ভেরিয়েবল, চলরাশি, সবগুলো এখানে চলরাশি। তাহলে বলো ডেল্টা y যখন করব, whenever I will do delta y, তাহলে প্রথমে আমি একে ধরবো, এই এদিকে আয়, 2z ডেরিভেটিভ হয়ে গেল, কিন্তু এখানে ডেল্টা জেডটা দিতে হবে, যেটা এখানে লেখার কথা সেটা এইখানে দিতে হবে। কে কে আনচেঞ্জ থাকবে বলো? x আর pq। তারপর আমি কাকে ধরবো? একে ধরবো, আনচেঞ্জ কে কে? z স্কয়ার আনচেঞ্জ, এর ডেরিভেটিভ ডেল্টা x, pq আনচেঞ্জ। হলো। 3 নম্বরে আমি কাদেরকে আনচেঞ্জ রাখবো বলো? তাড়াতাড়ি বলো, কোন দুটোকে আনচেঞ্জ রাখবো? আনচেঞ্জ না অপরিবর্তিত রাখবো? z স্কয়ার আর x স্কয়ার। তাহলে আবার প্লাস দেবো z স্কয়ার আর x, আর এটা ডেরিভেটিভ করলে কত হবে? 3p স্কয়ার ডেল্টা p, 3p স্কয়ার ডেল্টা p, তাই না? 3 টা সামনে নামলো, p এর পাওয়ার 1 কমলো, p স্কয়ার হলো ডেল্টা p। সো পার্শিয়াল ডেরিভেটিভ অফ দিস ফাংশন ইজ দিস, দেখো dy by dx, dy by dz, dy by dp কিচ্ছু লিখছি না, ডেল্টা y বা dy লিখছি, সেজন্য এটা পার্শিয়াল ডেরিভেটিভ বলা হচ্ছে। ক্লিয়ার? যতগুলো ভেরিয়েবল থাকবে মাল্টিপ্লিকেশনের আকারে, প্রত্যেকবার এক একটা ডেরিভেটিভ হবে, সাথে তার ডেল্টা জেড, সাথে তার ডেল্টা এক্স, সাথে তার ডেল্টা বি থাকবে, অন্য দুটো এখানে কি ডেল্টা জেড ডেল্টা পি যেগুলো আছে সেগুলো কি পোলার কোঅর্ডিনেটের মতো হচ্ছে? হ্যাঁ, তো একটু আগে বললাম, যদি তোমার y z স্কয়ার থাকতো, এর ডেরিভেটিভ কি হতো বলো? dy বাই dz সমান তুমি কি লিখতে? 2z লিখতে। 2z, তাহলে dy সমান কি লেখা যায়? একদম পরিষ্কার, dy সমান 2z ইনটু স্মল চেঞ্জ ইন z। d আর z আলাদা জিনিস নয়, dz মানে স্মল চেঞ্জ ইন z, এগুলো সেইভাবেই লেখা হয়েছে। ক্লিয়ার? এটা ভুলবে না, পার্শিয়াল ডেরিভেটিভ আমাদের পরের ক্লাসে এরর অ্যানালিসিসে খুব কাজে লাগবে, তখন যদি ভুলে গিয়ে থাকো খুব মার হবে। হ্যাঁ, স্যার dz টা কি লিখবো? dz dx dp ওগুলো কি লিখবো? ওগুলো হচ্ছে স্মল চেঞ্জ অফ দ্যাট ভেরিয়েবল, ওই ভেরিয়েবলটা স্মল চেঞ্জ। আমি কি বললাম? ডেরিভেটিভ মানে দুটো স্মল চেঞ্জের রেশিও, dx যেমন স্মল চেঞ্জ, dz যেমন স্মল চেঞ্জ, তাহলে dx dz dp এগুলো সব কি স্মল চেঞ্জ গুলো, ঠিক আছে? d আর p কিন্তু আলাদা নয়, dp একটাই কথা। ক্লিয়ার? চলো এরপরে এসো আরেকটা ফাংশনের কথা ধরো, x y 2x³ - 4x + 3 আছে, তুমি লিখলে dy বাই dx, দেখো অ্যাডিশন রুল, এই রুলটা কি? অ্যাডিশন রুল, a d d i t i o n, অ্যাডিশন নেই মানে সাবট্রাকশন আছে, কোনো অসুবিধা নেই। সাবট্রাকশন রুল কিভাবে করবে দেখো, এটার ক্ষেত্রে কোনো অসুবিধা নাই, dy বাই dx তুমি ডাইরেক্ট করতে পারো, কারণ একটাই ভেরিয়েবল। প্রথম পদটা কি হবে বলো? এইটার ডেরিভেটিভ করো, 2 * 3 x এর পাওয়ার কত লিখবো? 6x স্কয়ার, 6x to the power 5। x এর পাওয়ার এখানে 1 কমবে, 2 হবে, ঠিক আছে? এখানে কত লিখবো? -4 * x এর পাওয়ার কত লিখবো? 0 না 1 না কত? 0, তার মানে 4 হয়ে গেল, 4x এর ডেরিভেটিভ 4 হয়ে গেল, আর 3 এর ডেরিভেটিভ কত হয়? 0, তাহলে ওটা লিখবো না, তাহলে কত হলো? 6x² - 4, সো dy বাই dx আমরা পেয়ে গেলাম। ক্লিয়ার? তাহলে যোগের ক্ষেত্রে যা টার্মগুলো আছে, যোগ বিয়োগ যা আছে সেই মতো পরপর করে যাব। এইখানেই দেখো, তোমাকে যদি আমি বলি এই যে জিনিসটা পেলে dy বাই dx, ধরো এটা হচ্ছে p, dy বাই dx টাকে আমি বলছি p, আমি বলছি এই p টাকে আবার ডেরিভেটিভ করো উইথ রেসপেক্ট টু x, তাহলে dp বাই dx সমান কি হবে একবার বলো তো? এই p টা মানে কত? 6x² - 4, তাহলে আমি এটাকে p ধরে নিলাম, dy বাই dx টাকে কি ধরলাম? p ধরলাম, তাহলে p = 6x² - 4। ক্লিয়ার আছে? এবারে আমি বলি p এইটা তোমাকে দিয়েছি, p যে ফাংশন অফ x, তাহলে dp বাই dx কত হবে? 6 ইনটু কত নামবে? 2, আর x এর পাওয়ার কত হবে? 2 - 1 মানে 1, তাহলে কত হলো? 12x। 4 টার কথা ভাবলাম না, কারণ 4 এর ডেরিভেটিভ এটা কনস্ট্যান্ট, 0 হয়ে যাবে। তাহলে dp বাই dx এটা কার ডেরিভেটিভ? p এর। কার ডেরিভেটিভ? dy বাই dx এর। তাহলে দেখো এই জিনিসটাকে কি সুন্দর লেখা যায়, দেখো d বাই dx অফ p, p এর ডেরিভেটিভ করছি না, p মানে কত? dy বাই dx। বুঝতে পারছো আমি কি করলাম এখানটা? ডান দিকটা কত ছাড়া রাখো, 12x হয়েছে আমাদের অ্যানসার, তাই তো? 12x আমাদের অ্যানসার হয়েছে, 12x।
তো আমি এখানে কি করে পেলাম, এই p টার আবার ডেরিভেটিভ করে, মানে d বাই dx অফ p করে, d বাই dx অফ p, p মানে কোনটা, dy বাই dx। তাহলে দেখো dd, এটাকে বলা হচ্ছে d2y, d স্কয়ার বলবে না, dd d2y, আর dx dx dx2, এগুলো স্কয়ার বলা হয় না। তাহলে dd d2y dd d স্কয়ার x ইজ ইকুয়াল টু কত, 12x। তাহলে এই যে ফাংশনটা, এর ডাবল ডেরিভেটিভ এইটা, এটাকে বলা হয় dd। dd মানে ডাবল ডেরিভেটিভ। ডাবল ডেরিভেটিভের ক্ষেত্রে সিম্বল হচ্ছে d2y বাই dx2। এখানে যেমন dy বাই dx কি করে এলো সেটাও দেখিয়ে দিলাম আমি। dy বাই dx করলে সেটাকে p ধরে নিলে, তাহলে dp বাই dx করলে আবার একবার এটা ডেরিভেটিভ কত হলো, 12x। ওকে, তাহলে আমি যদি এখানে লিখি d বাই dx, এটাকে d বাই dx অফ p, p এর জায়গায় এটাকে পুট করলাম, তাহলে d2y বাই dx2, এটাকে স্কয়ার বলা হয় না। হ্যাঁ, কেউ কেউ বলে d স্কয়ার y বাই dx স্কয়ার, এরকম বলবে না, d2y বাই dx2। সো d2y বাই dx2 মিন্স ডাবল ডেরিভেটিভ। কোথায় কাজে লাগে এখনই দেখবে তোমরা, অবাক হয়ে যাবে, এত সুন্দর অ্যাপ্লিকেশন এগুলো। অ্যাক্সেলারেশন বের করতে কাজে লাগে, ডিসপ্লেসমেন্টের ডাবল ডেরিভেটিভ করলে অ্যাক্সেলারেশন আসবে। যাই হোক, কাইনেমেটিক্স এগুলো ভালো করে বোঝাবো আরো, এখন রুলটা শিখে নাও। তাহলে যদি বলে y ইজ ইকুয়াল টু এটা ডাবল ডেরিভেটিভ করো, তুমি দুবার ডেরিভেটিভ করবে, প্রথমে কি লিখবে, তখন ওই p ফি সব ধরবে না, কি লিখবে, dy by dx is equal to 6x square minus 4, therefore d2y by মুখোমুখি হবে dx square is equal to 12x। দেখলে দু লাইন আছে, তখন এত কিছু আর করার দরকার, dy by dx, তারপর আবার একবার যেটা পেলে সেটা আরেকবার ডেরিভেটিভ করা, মানে d2y by dx2 লেখা। কিভাবে এলো সেটা দেখিয়ে দিই। বলো, কোনো কনফিউশন আছে ডাবল ডেরিভেটিভ সম্বন্ধে? নো কনফিউশন, নো কনফিউশন। যদি কনফিউশন থাকে বলবে, আমি আবার বোঝাবো, তাতে দরকার পড়লে আবার একটা আলাদা ক্লাস নেবো ইন্টিগ্রেশনে, কিন্তু কনফিউশন রাখা চলবে না। সেখানে d টা যেটা করলেন, মানে dp p এর জায়গায় dy বাই dx টা বসালেন, d টা তাহলে কি আছে? d টা মানে হচ্ছে, ধরো আমি বলবো d অফ x স্কয়ার প্লাস 4x। হ্যাঁ, কি করে করব, কি করে করব এটা? এর মানে হচ্ছে তুমি বার করতে চাইছো d অফ y, actually y is equal to x square plus 4x। ওকে, d অফ y মানে কি, পার্শিয়াল ডেরিভেটিভ অফ y। দেখো ভালো করে ভেবে, আমি যখন ডেল্টা y লিখেছিলাম তখন পার্শিয়াল ডেরিভেটিভ নাম দিয়েছিলাম কি, তাহলে d অফ y কত হবে, পার্শিয়াল ডেরিভেটিভ অফ দিস, এর পার্শিয়াল ডেরিভেটিভ কত হবে, 2x dx plus 4 dx, তার মানে 2x plus 4 dx। তার মানে দেখো dy by dx is equal to 2x plus 4। এবারে মেলাও, এটা যদি dy by dx করো কত হবে, 2x plus 4। দেখো সেটা এসেছে, d এর মানটা বুঝলে, d অফ এইটার মানে হচ্ছে পার্শিয়াল ডেরিভেটিভ অফ দিস ফাংশন, ইট ইজ দ্য ফাংশন। এটাই কি, এটাই হচ্ছে আমাদের ফাংশন অফ x, তার পার্শিয়াল ডেরিভেটিভ। পার্শিয়াল ডেরিভেটিভ নিয়ম কি বললাম, প্রত্যেকটা ডেরিভেটিভ হবে আর একটা করে dx গুণ হবে। যদি এখানে দুটো ভেরিয়েবল থাকতো তাহলে আবার একটা করে পার্ট বাড়তো, এর দুটো টার্ম বাড়তো, এরও দুটো টার্ম বাড়তো, রপ্ত হয়ে যাবে আস্তে আস্তে, প্র্যাকটিস করতে করতে রপ্ত হয়ে যাবে, হ্যাঁ মাথায় চলে আসবে আস্তে আস্তে। ক্লিয়ার? তাহলে d মানে হচ্ছে পার্শিয়াল ডেরিভেটিভ অফ দ্য ফাংশন, আর dy বাই dx মানে হচ্ছে, হ্যাঁ বলো স্যার একটা एग्जांपल দেবেন? বলো কি एग्जांपल দাও, বলো আমি কি যা যাবে তাই, কি বুঝতে চাইছো বলো, কি ডাবল ডেরিভেটিভ না পার্শিয়াল ডেরিভেটিভ, কি বুঝতে চাইছো বলো, তার एग्जांपल দাও। ডাবল ডেরিভেটিভ বুঝতে চাইছো তাই তো, চলো ডাবল ডেরিভেটিভ আরেকটু বুঝিয়ে দিই, ডাবল ডেরিভেটিভ আরেকটু বুঝিয়ে দিই। ধরো বলছি একটা পার্টিকেল, খুব সুন্দর एग्जांपल দাও, একটা পার্টিকেল, এই পার্টিকেলটা যাচ্ছে, এটা একটা কার্ভ, এদিকে হচ্ছে ডিসপ্লেসমেন্ট, এদিকে হচ্ছে টাইম। চলো ডাবল ডেরিভেটিভ বুঝবো আমরা। হ্যাঁ, এই পার্টিকেলটার ডিসপ্লেসমেন্ট সরণ হচ্ছে 4tq minus 3t square plus 8t minus 4, এই সমীকরণ অনুসারে পার্টিকেলটা যাচ্ছে। টাইম যখন 0 পার্টিকেলটা এখানে, টাইম যখন 0 পার্টিকেলটা এখানে, টাইম যখন 1 2 3, বিভিন্ন টাইম বসেছি, ডিসপ্লেসমেন্টের জন্য বিভিন্ন পয়েন্ট পেয়েছি, পয়েন্টগুলোকে যোগ করেছি, এরকম একটা কার্ভ পেয়েছি। কোশ্চেনটা দেখো, কোশ্চেন বলছে ফাইন্ড ভেলোসিটি, খুব সুন্দর করে বুঝতে দেখো, ভেলোসিটি অফ ইট at টাইম t is equal to 1 সেকেন্ড। যখন টাইম 1 সেকেন্ড তখন এর ভেলোসিটি কত? ভেলোসিটি মানে কি, দূরত্ব বাই সময়, কিন্তু এর কি ভেলোসিটিটা কনস্ট্যান্ট আছে? প্রতি মুহূর্তে ভেলোসিটি চেঞ্জ হচ্ছে, কনস্ট্যান্ট হলে স্ট্রেট লাইন পেতাম,
তাহলে দূরত্ব বাই সময় করলে হবে না, ডিএস বাই ডিটি করতে হবে, সেটাও দেখো দূরত্ব বাই সময়। ডিএস মানে একটা ক্ষুদ্র দূরত্ব, কখন? এই 1 সেকেন্ড যখন টাইমটা 1 সেকেন্ডকে অন্তর্ভুক্ত করে এই যে দূরত্বটা, এটা হচ্ছে ডিএস, এটা হচ্ছে ডিটি। এই ডিএস বাই ডিটিটা যদি বের করতে পারো, সেইখানে যদি 1 বসাও টি এর জায়গায়, তাহলে তার ভেলোসিটি এট টাইম 1 সেকেন্ড পেয়ে যাবে। মজার ব্যাপার না? এই ভেলোসিটিটাকে বলা হয় ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। ক্লাস 9 এ পড়েছিলে, 10 এ পড়নি বলে ভুলে গেছো, ছোটবেলার কথা সেজন্য ভুলে গেছো। আবার আসবে কাইনেমেটিক্স এই জিনিসগুলো, প্রত্যেকটা গ্রাফ, প্রত্যেকটা টাইপস অফ ভেলোসিটি, টাইপস অফ অ্যাক্সিলারেশন, অল উইল বি এক্সপ্লেইন টু ইউ, সমস্ত ব্যাখ্যা করা হবে। তাহলে আমাকে প্রথম কাজ হচ্ছে আমরা ডেরিভেটিভ শিখছি, ds বাই dt মানে ভেলোসিটি আমরা বের করব। লিখবে কি v ds বাই dt। এবারে চটচট করে দেখে দেখে বলো, এটা ডেরিভেটিভ করলে কি হবে উইথ রেসপেক্ট টু t। ds বাই dt মানে ডেরিভেটিভ অফ s উইথ রেসপেক্ট টু t। প্রথম টার্মটা কি হবে কে বলবে? 12t স্কয়ার হবে। ভেরি গুড। তারপরের টার্মটা কি হবে? 60। তারপরটা কি হবে? 8 plus 8 তারপরটা কি হবে? 0। 0। তাহলে ভেলোসিটি একটা আমরা এক্সপ্রেশন পেয়ে গেলাম। এবারে কখন ভেলোসিটি বের করতে বলেছে? v at t is equal to 1 সেকেন্ড। বলো t এর জায়গায় 1 বসালে এটা কত আসবে? 12 মাইনাস t এর জায়গায় 1 বসালে এটা কত আসবে? 6। 8 এর জায়গায় কিছু নাই t, তাহলে 8ই থাকবে। যে 8 এর জায়গায় t নেই, তাহলে 8 টাকে 0 করে দেবো। খবরদার, এই পুরোটা ভেলোসিটি এক্সপ্রেশন। এখানে যেখানে যেখানে t আছে 1 বসবে, বাকি জায়গাগুলো যেমন আছে তেমন থাকবে। এত ইউনিট মিটার পার সেকেন্ড যাই হোক না কেন, ইউনিট আমি দিইনি। যদি এটা আমি দিতাম তো মিটার, তাহলে এই ভেলোসিটিটা হতো মিটার পার সেকেন্ড। তাহলে এটা করো 12 আর 20, 20 থেকে 6 বাদ দিলে 14 মিটার পার সেকেন্ড বা ইউনিট যা লিখবে, ভেলোসিটি বেরিয়ে গেল। তাহলে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ হয়ে গেল। এটা হলো ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ টু ফাইন্ড দ্য ভেলোসিটি ফ্রম দ্য ডিসপ্লেসমেন্ট টাইম রিলেশন। যদি তোমাকে বলে অ্যাক্সিলারেশন বের করো, অ্যাক্সিলারেশন মানে হচ্ছে ত্বরণ। ত্বরণ মানে আমরা জানি dv বাই dt, দেখো তাই না? dv বাই dt অর্থাৎ এই যে ভেলোসিটির এক্সপ্রেশন, তার আবার ডেরিভেটিভ করব। এটাকে আরেক কথায় ডাকা যায় d2s বাই dt2, অর্থাৎ s যেটা আছে তার ডবল ডেরিভেটিভ। দেখো d2s বাই dt2 কি করে এলো? এই v এর জায়গায় তুমি ds বাই dt বসাও, d of স্যার এটা dt2 হবে। হ্যাঁ dt2 হবে। d বাই dt of v এর জায়গায় ds বাই dt বসাও, তাহলে d2s বাই dt। তার মানে এই ভেলোসিটিটা যেটা বেরিয়েছে এক্সপ্রেশন ফাংশন অফ টাইম, তার আবার একবার ডেরিভেটিভ করো। কত হবে? 12t স্কয়ারের ডেরিভেটিভ dv বাই dt, dv বাই 24t মাইনাস 6। আর কিছু হবে না। তাহলে অ্যাক্সিলারেশন এট টাইম t is equal to 1 সেকেন্ড কত হবে? t এর জায়গায় 1 বসিয়ে দাও, 24 minus 6 মিটার পার সেকেন্ড স্কয়ার, দ্যাট ইজ কত হবে? 6 4 24 18 18 মিটার পার সেকেন্ড স্কয়ার। বুঝলে? এই হচ্ছে অ্যাপ্লিকেশন, এই হচ্ছে एग्जांपल। তাহলে ডেরিভেটিভ শিখলে আমরা এগুলো করতে পারবো। এই কার্ভটার প্রত্যেকটা পয়েন্টে অ্যাক্সিলারেশন এবং ভেলোসিটি ভেরিয়েবল। আর কি তোমাকে এইটা দেয়া থাকবে, কোনটা কোনটা কোনটা? অ্যাক্সিলারেশনের এক্সপ্রেশন দেয়া থাকবে। কত দেয়া থাকবে? 24t মাইনাস c। সেখান থেকে তোমাকে ডিসপ্লেসমেন্ট বের করতে বলবে। তাহলে ডেরিভেটিভের উল্টো জিনিস, মানে গাড়িটা তখন ফরওয়ার্ড গিয়ারে চলছিল, ব্যাক গিয়ারে যেতে হবে। ব্যাক গিয়ার মানেই তখন আসবে ডিফারেন্সিয়েশনের অপোজিট ইন্টিগ্রেশন, সমকলের অবকলের অপোজিট সমাকল। ইন্টিগ্রেশন আমরা শিখবো, তখন দেখবো অ্যাক্সিলারেশন থেকে কিভাবে এখানে যাওয়া যাচ্ছে। এই एग्जांपलটাই আমরা নিয়ে করে দেখাতে পারি। আমি যদি এক ইন্টিগ্রেশন করে করে যাই, প্রথমবার ইন্টিগ্রেশন করব ভেলোসিটি আসবে, দ্বিতীয়বার ইন্টিগ্রেশন করব ডিসপ্লেসমেন্ট, এইটাতে ফিরে যেতে পারবো। মজার জিনিস না? তাহলে অ্যাক্সিলারেশন দেওয়া থাকলে ডিসপ্লেসমেন্ট বের করা, ডিসপ্লেসমেন্ট দিলে অ্যাক্সিলারেশন বের করা, খুব সুন্দর জিনিস। এটা হচ্ছে একটা অ্যাপ্লিকেশন। চলো আরো দুটো রুল পড়তে হবে আমাদেরকে। হ্যাঁ বলো। স্যার বলছি ওই d2s বাই dt2 যেটা করলেন, ওটা s এর সাপেক্ষে t স্কয়ারের পরিবর্তন ওর সেম হবে? s এর সাপেক্ষে পরিবর্তন নয়, এখানে সব পরিবর্তন হচ্ছে t এর সাপেক্ষে উইথ রেসপেক্ট টু t। যত জায়গায় করে যেটা করে নিচে সবসময় t আছে না, নিচে যেটা আছে তার রেসপেক্ট। ওকে, উইথ রেসপেক্ট টু t, নট উইথ রেসপেক্ট টু s। s টা হচ্ছে চেঞ্জ কার সাপেক্ষে? টাইমের সাপেক্ষে। টাইম পাল্টানোর সঙ্গে সঙ্গে s টা পাল্টে যাচ্ছে। ক্লিয়ার? মানে এখানে t টা আমাদের মানে x অ্যাক্সিস আছে, যদি গ্রাফে প্লট। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, টাইম অ্যাক্সিস সবসময় x অ্যাক্সিসে নেওয়া হয়। টাইম সবসময় x অ্যাক্সিসে নেওয়া হয় আমাদের।
ওকে, চলো নেক্সট আমরা চলে যাব ইউ ভি রুল এন্ড ইউ বাই ভি রুল। লেখো ইউ ভি রুল অফ ডিফারেন্সিয়েশন, খুব সুন্দর রুল, এটা শিখে ফেলেছো অলরেডি। দেখো ধরো y ইজ ইকুয়াল টু আছে u ইনটু v, এই লেন্সের ইউ ভি ভাবো না, হ্যাঁ এটা হচ্ছে তোমার মাধ্যমে তো লেন্স পড়েছো, ইউ ভি বস্তু দূরত্ব প্রতিবিম্ব দূরত্ব। তো y ইজ ইকুয়াল টু ইউ ভি থাকলে যদি তোমাকে dy বাই কি বলবো, dy বাই, এটা শেখালাম তোমাদেরকে, dy ইজ ইকুয়াল টু কি হয়, u dv u dv u du u v dv প্লাস v u du। বলো এটা শিখলে না একটু আগে, তাহলে এটা নতুন করে শেখাবার কিছু নাই। অর্থাৎ মাল্টিপ্লিকেশন আকারে থাকলে সেটাকে বলা হচ্ছে যে dy বাই dx যদি করো তুমি এরপরে, এবার ধরো এটাকে তোমাকে বললো dy y সমান পার্শিয়াল ডেরিভেটিভ গুলো এইভাবে লিখতে পারি। তোমাকে যদি বলতো y dy বাই dx, অ্যাপ্লিকেশন দিলে বুঝতে পারবে, তাহলে কি লিখবে, u v কেন থাকবে, শুধু dv, ভুলভাল করছি দাও। পার্শিয়াল ডেরিভেটিভ কি শিখে দিলে বলো, dy সমান কি লিখবে, প্রথমে u টা আনচেঞ্জ dv, তারপরে কি v টা আনচেঞ্জ du। দেখো u টা যখন আনচেঞ্জ রাখছি, v টা ডেরিভেটিভ করলে dv, v টা যখন আনচেঞ্জ রাখছি u এর ডেরিভেটিভ তাহলে du, পার্শিয়াল ডেরিভেটিভ। তাহলে তোমাকে যদি বলে dy বাই dx করো, তাহলে তুমি কি লিখবে, dv বাই dx, প্রত্যেকটা পদকে dx দিয়ে ভাগ করে দাও, মানে এইটাকে আবার বলছে u v রুল। তাহলে u v রুল পার্শিয়াল ডেরিভেটিভ থেকে সহজেই আনা যায়। দুটো জিনিসের মাল্টিপ্লিকেশন ফর্মে থাকলে যদি dy বাই dx বের করতে দেয়, একটা আনচেঞ্জ রাখবে, অন্যটা ডেরিভেটিভ করবে উইথ রেসপেক্ট টু x, উইথ রেসপেক্ট টু x, দু ক্ষেত্রেই কিন্তু। একটা एग्जांपल নিই, হ্যাঁ তাহলে আমরা বুঝে যাব। ধরো তোমাকে বলেছে y ইজ ইকুয়াল টু, দেখো কত সুন্দর একটা एग्जांपल, y ইজ ইকুয়াল টু x স্কয়ার log x, দেখছো, তাহলে এইটাকে ভাবো u, এইটাকে ভাবো v, তাহলে বলো dy বাই dx কি হবে, দেখো x এর ফাংশন এটা, তাহলে dy বাই dx পার্শিয়াল ডেরিভেটিভ করতে পারো, ডাইরেক্টও করতে পারো, u v রুলটা হচ্ছে ডাইরেক্ট করার জন্য, dy বাই dx। প্রথমে দেখো দুটো জিনিসের মধ্যে একটাকে আনচেঞ্জ রাখবে, বলো তোমার ইচ্ছা কোনটাকে আনচেঞ্জ রাখবে, তোমার ইচ্ছা নাই, আমার ইচ্ছা আছে u টাকে আনচেঞ্জ রাখবো, এই যে u টা আনচেঞ্জ, u মানে কি x স্কয়ার, log x এর ডেরিভেটিভ কত হয় বলেছিলাম, 1 by x, 1 বাই x, তাহলে দেখলে v টা ডেরিভেটিভ করে দিলাম। মাঝে কি হবে, মাইনাস না প্লাস, তাড়াতাড়ি বলো, প্লাস হবে, প্লাস হবে, u v রুলে মাঝে প্লাস আছে। এরপরে দেখো এইটার ডেরিভেটিভ করব, এইটাকে আনচেঞ্জ রাখবো, তাহলে এইটা ডেরিভেটিভ করলে কত হবে, x স্কয়ারের ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু x কত হবে, বলো 2x, 2x, আর x স্কয়ারের ডেরিভেটিভ মানে কি, du বাই dx করব আমি, du বাই dx, u সমান x স্কয়ার, তাহলে du বাই dx কি হবে, 2x, হলো, কোনটা আনচেঞ্জ থাকবে, log x, log x, তাহলে কত হয়ে গেল, এটা কাটাকাটি হলে x প্লাস 2x log x, একটা x কেটে যাবে এখান থেকে, x কমন নিয়ে এটা সংক্ষেপ করতে পারো তুমি, সুন্দর করতে পারো 2 log x। বলো বোঝা গেছে এটা? তাহলে তোমরা একটা নিজেরা করো, ধরো আমি একটা বলছি ইউ ভি রুল দিয়ে করতে, y ইজ ইকুয়াল টু sin x e টু দি পাওয়ার x, দেখতে পাচ্ছ u আর v আছে, দুটো ফাংশন আছে এখানে, দুটো ভেরিয়েবল আছে আলাদা আলাদা, দুটো অপারেটর দিয়েছি, সাইন একটা এক্সপোনেনশিয়াল। চলো উত্তরটা তোমরা করো, আমি বোর্ডটা গার্ড করে করছি, আমার সাথে মেলাবে, তোমরা নিজের আগে খাতায় করো, আমি বোর্ডটা গার্ড করলাম, তারপর তোমরা নিজেরা করো। e to the power x sin x plus cos x. ভেরি গুড, একদম ঠিক হয়েছে, সুন্দর হয়েছে। দেখো ইউ হচ্ছে এটা, ভি হচ্ছে এটা, প্রথমে কি বলেছিলাম, এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে ভি, ইউটা আনচেঞ্জ রাখো, ইউটা আনচেঞ্জ রেখেছি, ই টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ করো, ই টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ এটা এক্সপোনেনশিয়াল ই টু দি পাওয়ার x হবে। তারপরে কি বলেছিলাম,
ইউটার ডেরিভেটিভ, sin এর ডেরিভেটিভ করলে হয় cos, তাহলে cos x লিখেছি, আর এটা আনচেঞ্জ রইল, তাহলে কি হয়ে গেল e টু দি পাওয়ার x sin x plus cos x। ওকে, চলো হোমওয়ার্ক লেখো দুটো, এই রুলটা খুব ইম্পর্টেন্ট রুল, এটার জন্য দুটো হোমওয়ার্ক লেখো। y is equal to log x tan x বুঝছে, আর y is equal to e to the power x log x, এই দুটো ইউভি রুলের হোমওয়ার্ক। মানে এখন বোর্ডে যে হোমওয়ার্ক গুলো দেবো না, সেগুলো পড়ানো শেষ হওয়ার পর করে আমাকে পাঠিয়ে দিয়ে পড়া ছেড়ে উঠবে। ক্লিয়ার? পড়া ছেড়ে উঠবে, ওঠার আগে এটা করবে। হোমওয়ার্ক মানে আমার বাড়িতে যাব তারপরে করব, রান্নাঘরে ঢুকবো, কি বলে এটা, ডাইনিং টেবিলে বসে খাবো তারপরে করব, কাল সকালে ঘরে ঢুকে করবো, এসব নয়। আমি বাইরে ক্লাস করছি, এটা কিন্তু এখনই করে উঠে জমা দিতে হবে। চলো নেক্সট রুল হচ্ছে u বাই v রুল। y is equal to যদি u বাই v ফর্মে থাকে, আবার বলি u is a function of x and v is also a function of x। এখানে যখন u v রুল করেছিলাম দেখো, এটা u এটা v, u is also a function of x ছিল, v is also a function of x ছিল, তাই না? u v কি আলাদা জিনিস না, কনস্ট্যান্ট নয়, এগুলো হচ্ছে ফাংশন অফ x। দেখো যদি এরকম এখানে एग्जांपल থেকে বুঝতে পারছো, u v প্রত্যেক ক্ষেত্রে দেখো ফাংশন অফ x, u v এখানেও সেরকম যদি ভাগের আকারে থাকে, তাহলে লিখে রাখো রুলটা, dy বাই dx ইজ ইকুয়াল টু হবে নিচেটার স্কয়ার, নিচে যে ফাংশনটা থাকবে তার স্কয়ার করে দেবে। উপরে কি লিখবে, এই ফাংশনটাকে উপরে লিখবে, আর এই ফাংশনটার ডেরিভেটিভ করবে। কোনটা? ইউটা। মাঝে মাইনাস দেবে, আগেরটায় প্লাস ছিল, দেখো গুণের আকারে থাকলে ইউ ভি রুলের মাইনাস ছিল। এই রুলটাতে কিন্তু ভাগ রুল, এটা ভাগ ডিভিশন রুল। এডিশন রুল করেছি, সাবট্রাকশন রুল এডিশন রুল একই, মাল্টিপ্লিকেশন রুল বললাম, এটা হচ্ছে ডিভিশন রুল। এডিশন রুল করাই এই যে 4x স্কয়ার প্লাস log x মাইনাস 3x প্লাস e টু দি পাওয়ার x, এটা হচ্ছে এডিশন রুলে চলবে, একদম পর পর প্রত্যেকটা টার্মের জেনারেল যে ডিফারেন্সিয়েশন হয় করে যাবে। কিন্তু গুণ আকারে থাকলে কিভাবে করব, এইভাবে করব। ভাগ আকারে থাকলে এইভাবে করব। পার্শিয়াল ডেরিভেটিভ দিয়ে ওটা বোঝানো হয়েছে, এটা প্লেন রুল বোঝানো হচ্ছে। u বাই v বোথ আর ফাংশন অফ x, v স্কয়ার নিচে, উপরে কি হবে, v টা আনচেঞ্জ বসে যাবে, du বাই dx। তাহলে এখানে কি হবে নিজেরাই বুঝতে পারছো, u টা আনচেঞ্জ, dv বাই dx। চলো एग्जांपल ले जाक, एग्जांपल is the most easiest way to learn something। एग्जांपल এর সাহায্যে বোঝাটা সবথেকে ইজিয়েস্ট ওয়ে। দেখো তোমাকে দিয়েছে y is equal to log x by x স্কয়ার, বুঝতে পারছো? এই উপরেরটা হচ্ছে u আর নিচেরটা হচ্ছে v, u বাই v রুল আছে, u বাই v ফরম্যাট আছে কি নেই, এটা ফাংশন অফ x দুটোই। তাহলে আমি বললাম কি, dy বাই dx বের করার সহজতম উপায় u বাই v রুলের নিচেরটার স্কয়ার, x স্কয়ারের স্কয়ার করলে কি হয়, x টু দি পাওয়ার 4। x to the power 4 আনচেঞ্জ থাকবে কি নিচেরটা, এই পুরো 4 করে দিয়ে আনচেঞ্জ রাখবে না, এই টার্মটাতে আনচেঞ্জ থাকবে। যে x টু দি পাওয়ার 4 নিচেরটা আনচেঞ্জ বলে যে x টু দি 4 টা এখানে লিখে দেবো তা নয়, যেটা আছে মেইন ফাংশনে সেই v টা আনচেঞ্জ থাকবে, v। ওকে, du বাই dx log x, u টা কি log x, log x এর ডেরিভেটিভ কত হয়, 1 বাই 1 by x মাঝে মাইনাস, এরপরে আমাদের v টার দেখো ডেরিভেটিভ হবে u টা আনচেঞ্জ, মানে log x টা আনচেঞ্জ থাকবে, আর ডেরিভেটিভ কার হবে, x স্কয়ারের, x স্কয়ারের ডেরিভেটিভ কত হয়, 2x 2x। 2x So the answer is x minus 2x log x by x to the power 4, that is 1 minus 2 log x by x cube। বোঝা গেল? x কমন নিয়েছি, x কিউব x4 এর সঙ্গে কেটে দিয়েছি। তোমরা নিজেরা একটা করে অ্যানসার বলো, এই বোর্ড গার্ড করে করব এটা। y is equal to, লিখে নাও প্রথমে, y is equal to e to the power x by cos x। চলো dy by dx বের করো, চট করে আমাকে বলো। কত অ্যানসার হয়েছে? e to the power x sin x plus cos x by cos square x। আরেকবার বলো। e
e to the power x into sin x plus cos x divided by cos square x. ভেরি গুড, দেখো মিলে গেছে আমার সাথে। যারা বুঝতে পারলে না তারা দেখে বোঝার চেষ্টা করো, বুঝতে না পারলে বলো, আবার আমি বুঝিয়ে দিচ্ছি। এটা যদি বুঝতে না পারো, y এটা দেওয়া আছে, এটা হচ্ছে एग्जांपल, এটা হচ্ছে একটা एग्जांपल। এটা থেকে এটা ভেবে নিয়ে এটা করো। দেখো বুঝতে না পারলে বলো আমাকে, এটা বুঝতে পেরেছো? দেখো চলো বুঝে নাও। কি বলেছিলাম, নিচে যা আছে তার স্কয়ার, cos x আছে তার স্কয়ার করে দিয়েছি, উপরে কি বসবে cos x, হচ্ছে e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ কত হবে, e টু দি পাওয়ার x হলো u dv বাই dx হয়ে গেল। এটা u, এটা v হলো, মাঝে মাইনাস। এবারে কি বলেছিলাম, নিচে যেটা আছে তার ডেরিভেটিভ, নিচে কি আছে cos x, cos x এর ডেরিভেটিভ কি হয় মাইনাস sin x। ট্রিগোনোমেট্রি ফাংশনের ডেরিভেটিভ শিখিয়েছি একটু আগে, cos x এর মাইনাস sin x, আর e টু দি পাওয়ার x টা কি হবে আনচেঞ্জ। এখান থেকে e টু দি পাওয়ার x কমন গেল, আর এই মাইনাস মাইনাসে প্লাস, তাহলে cos x প্লাস sin x ইনটু e টু দি পাওয়ার x, আর নিচে cos স্কয়ার x যেমন আছে, একদম সিম্পল। দেখো এটাই অ্যাপ্লাই করছি। দিস ইজ দ্য রুল, দিস ইজ দ্য রুল। যা থাকবে নিচে তার স্কয়ার সেটা আনচেঞ্জ, এখানে অন্যটা ডেরিভেটিভ মাইনাস, যেটা ডেরিভেটিভ করলে সেটা আনচেঞ্জ, আর নিচেরটা ডেরিভেটিভ। ওকে, এখানে মনে রাখতে হবে, এইখানে প্রথম কে বসবে, নিচে যে আছে, নিচে যে আছে সে আনচেঞ্জ বসে যাবে। এখানে প্রথমে এটা ডেরিভেটিভ করে দিতে হবে। চলো তাহলে আমরা ডেরিভেটিভ অনেক রকম ভাবে শিখছি। হ্যাঁ, ডিফারেন্সিয়েশনের কত রুল শিখে গেলাম দেখো, তাই না? বেশি শেখা হয়ে যাচ্ছে না তো, কতজন করো না বাবা, যা করবে একদম যেন পুরোপুরি ডাইজেস্ট হয়ে যায়। আর কি রুল বলবো, চেন রুলটা বলে দিই, চেন রুল, CHAIN, চেন রুল। এটা আবার ইন্টারেস্টিং রুল। চেন রুলে বলছে একটা एग्जांपल নিয়ে, एग्जांपल নিয়ে এত ডিফারেন্ট থিওরি যাওয়ার দরকার নেই। দেখো তোমাকে আমি বললাম যে y sin x স্কয়ার, কি তুই বললে স্যার বলেছে sin এর cos হয় রে, তাহলে লিখে দে dy by dx cos x স্কয়ার। আমি বলেছিলাম না, যদি y sin থিটা হয়, dy by d থিটা কি হবে cos থিটা। এটা তো ট্রিগোনোমেট্রিক রুল বলছে, তুমি এই পুরোটাকে থিটা ধরে নিলে, দিয়ে বললে স্যার dy by dx এই পুরোটাকে থিটা নয়, তুমি x স্কয়ারটাকে থিটা ধরেছো, ভালো করে ভেবে দেখো, পুরোটাকে থিটা মানে x স্কয়ারটাকে থিটা ধরেছো, দিয়ে সাইনটাকে করে দিলে cos। বলছে এই পর্যন্ত পড়ে যদি ছেড়ে দাও ভুল হয়ে যাবে। কি করতে হবে এখানে, তুমি ডেরিভেটিভ করছো x এর রেসপেক্টে dy বাই dx, প্রথম টার্মটা তুমি ঠিকই লিখেছো cos x স্কয়ার, একদম ঠিক কথা। এরপরে তোমাকে দেখতে হবে ভিতরে, এই ভিতরে কি আছে x এর স্কয়ার, তাহলে সেইখানে সেই x স্কয়ারটার আবার ডেরিভেটিভ করে এর সাথে গুণ করতে হবে। x স্কয়ারের ডেরিভেটিভ কত হয় 2x, so it is the answer, it is the correct answer। বুঝতে পারলে, চেন রুল মানে দেখতে হবে ভিতরে আবার কি আছে, তার আবার কি হবে। যদি থাকে y এটা হলো তো एग्जांपल একটা। নেক্সট एग्जांपल দেখো, যদি থাকে y cos e to the power x, ঠিক আছে, তুমি লিখলে এইটা সমান, স্যার বলেছে cos থাকলে dy by dx sin হয়ে যায়, তাই তুমি লিখে দিলে মাইনাস, মাইনাস সাইন হয়, মাইনাস sin e to the power x। বলছে না, এরপরে তোমাকে কি করতে হবে, এই ভিতরে যেটা আছে সেইটা আবার একবার ডেরিভেটিভ করতে হবে। e to the power x এর ডেরিভেটিভ কত হয় into আবার e to the power x, so answer is minus e to the power x sin e to the power x। this is called chain rule, অর্থাৎ ভিতরে ভিতরে তার ভিতরে ভিতরে কি আছে আমাদের দেখে দেখে করতে হবে। শুধু sin cos এটা থাকবে তার কোনো মানে নেই, এক্সপোনেনশিয়াল দিয়ে থাকবে তার কোনো মানে নেই, লগারিদম থাকতে পারে। ধরো তোমাকে এরকম দিল একটা एग्जांपल, y log x স্কয়ার, তুমি বলে দিলে ও স্যার log x এর তো 1/x হয়,
তাহলে log x স্কয়ার আছে স্যার, তাহলে আমি এটা 1 বাই x স্কয়ার করে দিলাম, বলছে ভুল হয়ে গেল। log x থাকলে 1 বাই x হয়, log x স্কয়ার তাহলে 1 বাই x স্কয়ার ইনটু, এখানে সবসময় ইনটু এই যে x স্কয়ার আছে বলে এর আবার একবার ডেরিভেটিভ হবে এইটা, এই যে অংশটা ডেরিভেটিভ, এটাই হচ্ছে চেন রুল। তাহলে কি হবে 2 বাই x। ক্লিয়ার? চেন রুল ক্লিয়ার হচ্ছে? বলো বলো। চলো তোমরা একটা করো তাহলে, হ্যাঁ স্যার যে বললে স্যার উত্তর দেবে। y is equal to sin, এটা করলাম মনে হচ্ছে এখানে। চলো আরেকবার করো, sin x স্কয়ার dy বাই dx কি হবে তাহলে বলো, কুইক কুইক কুইক, কই গো? X square cos x square. cos x square into x. 2x into cos x square. মিলিয়ে নাও, 2x into cos x স্কয়ার হয়েছে। আরেকটা দি, y is equal to log বেসি, হ্যাঁ বেসি, কিছু না লিখলে বেসি ধরো, কি লিখবি 2x স্কয়ার প্লাস 3x মাইনাস 4, বলো দেখি কি হবে dy বাই dx। দেখি দেখি আমার আগে কে করতে পারে? স্যার রাশিটা কি লিখে নেবো? 2x স্কয়ার প্লাস 3x মাইনাস 4 log 2x স্কয়ার প্লাস 3x মাইনাস 4, তার ডেরিভেটিভ মিলিয়ে নাও। বুঝতে না পারলে বলো। স্যার বুঝতে পারিনি এটা। বুঝতে পারলে কেন? log x এর কি হয় 1 বাই x, লিখে দিলাম 1 বাই, এটা দেখো পুরো লিখে দিয়েছি। তারপরে চেন রুল কি বলছে, ভিতরে কি আছে তার ডেরিভেটিভ, ভিতরে কি আছে 2x স্কয়ার প্লাস 3x মাইনাস 4, 2x স্কয়ার প্লাস 3x মাইনাস 4 এর ডেরিভেটিভ করো, কত হয় দেখো বলো। বুঝতে না পারলে আবার বলো। log x এর ডেরিভেটিভ কি হয় 1 বাই x, এখানে log কত আছে এই জিনিসটা আছে, তাহলে 1 বাই এই জিনিসটা প্রথমে লিখে দিলাম। চেন রুল বলছে এখানে থামলে চলবে না, এই ভিতরে তোমার শুধু x তো নেই, যে পুরো জিনিসটা আছে তার আবার ডেরিভেটিভ করতে হবে। কত হবে 4x প্লাস 3, কত হবে 2 দুগুণে 4x প্লাস 3। বুঝতে যখন পারেন না, এটা করো, y is equal to log sin x, চলো dy বাই dx কত হবে তাড়াতাড়ি বলো, কে বলতে পারে আগে দেখবো, কে বুঝতে পেরেছে? Sir, cos x by sin এটা x. ওপর cos x by sin x. cos x by sin x. বহুত কম বহুত কম। দেখো log x তাহলে 1 বাই x হয়, এখানে log sin x আছে, তাহলে প্রথমে লিখলো 1 বাই sin x। এরপরে থামলে চলবে না, sin x এর তো আবার ডেরিভেটিভ হয়, এটা তো x নেই। অ্যাকচুয়ালি x এর ডেরিভেটিভ করে আমরা 1 পেয়েছি বলে ওখানে 1 বাই x লিখেছি, ভালো করেছো, ওখানে চেন রুল ফলো হয়েছে। যখন তুমি log x ছিল না, যখন তোমার y is equal to log x ছিল, বুঝলে বাবা, log x ছিল তখনও আমাদের কিন্তু চেন রুল ফলো হয়েছে, dy বাই dx is equal to, তুমি 1 বাই x লিখে থেমে গেছো কেন? x এর ডেরিভেটিভ আবার করেছো, x এর ডেরিভেটিভ তো 1 হয়, সেজন্য এখানে 1 ই লিখেছো। কিন্তু x স্কয়ার থাকলে, যদি x স্কয়ার দিয়ে দিই নিচে x স্কয়ার হবে, আর এইখানে কি হবে 2x হবে। x স্কয়ারের ডেরিভেটিভ কিন্তু 1 নয়, x স্কয়ারের ডেরিভেটিভ কত 2x, সেজন্য এখানে অ্যানসারটা হবে 2 বাই x। ক্লিয়ার? চেন রুল সব সময় ফলো হবে, যে স্যার ওইগুলো তো ফলো হচ্ছে না, এখানে কেন হচ্ছে? log x এর ক্ষেত্রে চেন রুল ফলো হচ্ছে না, dy বাই dx সমান 1 বাই x লিখছেন, আর যখন x এর পাওয়ার আবার কিছু থাকছে বা ওখানে অন্য কিছু থাকছে, তখনই আপনি চেন রুল বলছেন না। না, সব জায়গাতে চেন রুল ফলো হয়েছে। y is equal to sin x, এখানে চেন রুল ফলো হয়নি, y is equal to sin x, এখানে চেন রুল ফলো হয়নি, হ্যাঁ হয়েছে sin x এর cos x, আর এই x টার আবার ডেরিভেটিভ করলে কত হয় 1 হয়, সেই 1 টা লেখা না লেখা তো সমান। ক্লিয়ার? যদি এটা sin x স্কয়ার দিয়ে দিই তাহলে কি লিখবে cos x স্কয়ার, তখন আবার চেন রুল বলছে x স্কয়ারের ডেরিভেটিভ তো 1 হয় না বাবা, এখানে আবার 2x তোমাকে দিতে হবে। বলো মাথায় ঢুকলো ব্যাপারটা? চেন রুল ইজ অলওয়েজ ফলোড, চেন রুল আলাদা করে নাম দিলে কি হবে, এটা বেসিক রুলই। তাহলে এটা আমরা দেখো log sin x আছে, log যাই থাক 1 বাই সেটা হয়ে যাবে, 1 বাই সেটা হয়ে গেল। এরপরে sin x এর ডেরিভেটিভ করে আবার বসাতে হবে উপরে, sin x এর ডেরিভেটিভ কত হয় cos x, তাহলে cos বাই sin, যদি তুমি cot x লেখো তাহলেও ভুল হবে না। তাহলে log sin x এর ডেরিভেটিভ হচ্ছে cot x, কোথায় ছিল লগারিদম ফাংশন, হয়ে গেল ট্রিগোনোমেট্রিক, পিওরলি ট্রিগোনোমেট্রিক ফাংশন, এখানে ছিল মিক্সচার। মজার জিনিস শিখছো, একটু হলেও শিখছো তো, 30% যদি এখন শেখো না
বাকি 70% তোমরা ইজিলি শিখে যাবে প্র্যাকটিস করতে করতে। চলো, নো প্রবলেম। নটা বেজে গেল, শুধু ডিফারেন্সিয়েশন করতে, ইন্টিগ্রেশন আর কি শেখাবো তোমাদেরকে? আজকে ইন্টিগ্রেশন শেখানো হচ্ছে। চলো দাও, চেষ্টা করছি। চলো আরেকটা জিনিস বলে দিই, ম্যাক্সিমা মিনিমা অ্যাপ্লিকেশন অফ ডিফারেন্সিয়েশন খুব কাজে লাগবে। ম্যাক্সিমা মিনিমা শুধু মনে রাখো, তোমরা এটা শুধু মনে রাখো আপাতত। যেমন একটা অ্যাপ্লিকেশন দেখালাম, ডিসপ্লেসমেন্ট টাইম যদি দেওয়া থাকে রিলেশন, সেখান থেকে ভেলোসিটি বের করা ডিএস বাই ডিটি, অ্যাক্সেলারেশন বের করা ডি2এস বাই ডিটি2, ডাবল ডেরিভেটিভ, সিঙ্গেল ডেরিভেটিভ, ডাবল ডেরিভেটিভ আইডিয়া তোমাদের হয়ে গেছে। একবার ডেরিভেটিভ করা মানে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ বা সিঙ্গেল ডেরিভেটিভ। দুবার ডেরিভেটিভ একই জিনিসের করা, পরপর দুবার করব, তাহলে সেটা হচ্ছে ডাবল ডেরিভেটিভ বা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। ডি2এক্স বাই ডিটি2 যেটা আমরা লিখছিলাম, ডি2এস বাই ডিটি2 যেটা লিখছিলাম, ডাবল ডেরিভেটিভ। তো ম্যাক্সিমাম মিনিমাতে ফার্স্ট অর্ডার আর সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ আমাদের কাজে লাগে। তোমাকে বলে দিল একটা, ধরো কার্ভ, এই কার্ভটার মধ্যে কিছু কিছু পয়েন্ট আছে যেগুলো ম্যাক্সিমা। দেখো এই একটা ম্যাক্সিমা, এই একটা ম্যাক্সিমা, এই একটা ম্যাক্সিমা আছে, আর মিনিমা আছে এই একটা, এই একটা মিনিমা। এটা হচ্ছে মিনিমা, এইটা হচ্ছে মিনিমা, এটা হচ্ছে ম্যাক্সিমা, এটা হচ্ছে ম্যাক্সিমা, এটা হচ্ছে ম্যাক্সিমা। ওকে, তোমাকে যদি বের করতে বলে which points are maxima, which points are minima in the curve where it is related as x, y is equal to y is equal to y is a function of x, y is a function of x দেওয়া আছে, y is equal to 2x square minus 3x plus 4x, y is equal to e to the power x log x plus 3x square minus 5x plus sin 2x, এরকম দেওয়া থাকতে পারে একটা লম্বা ইকুয়েশন, ছোট ইকুয়েশন, বড় ইকুয়েশন, মেজর ইকুয়েশন, যা খুশি লিখতে পারো। হ্যাঁ স্যার মিনিমা তো ওই অরিজিনে হবে আপনার গ্রাফে। অরিজিন ইজ অরিজিন, অরিজিন ইজ অরিজিন। হ্যাঁ না এবারে স্যার এবারে হ্যাঁ স্যার এবারে চলো, হবে না। চলো। এবার স্যার ওই মিনিমার নিচের পয়েন্টটা হবে তো। হ্যাঁ এখানে একটা মিনিমা আছে, এখানে একটা মিনিমা আছে, বাট কার্ভের মিনিমা বলতে তোমার এই কিঙ্ক গুলোকে বোঝাবো। হ্যাঁ তাহলে এইদিকে তো আমি কার্ভটা শেষ করিনি, এখানেও তো এটা মিনিমা হতে পারে কোথাও। ওকে, আমি এই কিঙ্কের ব্যাপারগুলো বুঝবো। ওকে, আর সোজাভাবে এটা ভাবো, এটা ভাবো, এটা ভাবো। ওকে, তাহলে এইটা হচ্ছে ম্যাক্সিমা, আর ওই কার্ভটারই আর একটা পোরশন এটা, এটা হচ্ছে মিনিমা। ঠিক আছে, চলো তাহলে এই হচ্ছে ফাংশনটা আছে, এই ফাংশনটার মধ্যে মিনিমা খুঁজতে গেলে তোমাকে কি করতে হবে? ফাইন্ড, যদি তোমাকে বলে কোন অঙ্কে ফাইন্ড এক্স হোয়ার উই গেট ম্যাক্সিমা অর মিনিমা। ম্যাক্সিমা বের করতে বলে, মিনিমা বের করতে বলে, ম্যাক্সিমা বা মিনিমা যাই বের করতে বলো, ফার্স্ট স্টেপ, স্টেপ 1 তুমি কি করবে? dy by dx is equal to 0 পুট করবে and find x, x এর ভ্যালু বের করবে। dy by dx is equal to 0 পুট করবে, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করবে কার? এই ফাংশনটা dy by dx দিয়ে dy by dx এর ভ্যালু 0 করবে। সিগনিফিকেন্স আছে, তাৎপর্য আছে, এমনি স্যার বলে দিচ্ছে বলে করব তা নয়। দেখো ম্যাক্সিমা বা মিনিমা যেখানেই হয়েছে সেখানে ট্যানজেন্ট গুলো কেমন হবে? একটু আগে বলছিলাম না, ট্যানজেন্ট বা স্পর্শক প্যারালাল টু এক্স অ্যাক্সিস, প্যারালাল টু এক্স অ্যাক্সিস মানে থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি। তাহলে স্লোপটা কত হবে? tan 0 ডিগ্রি। tan 0 এর ভ্যালু কত? 0। স্লোপ 0 মানে কি? dy by dx is equal to 0। স্লোপ মানে নতি, তোমাদের বলেছি প্রথম দিকটা যদি ভুলে না গিয়ে থাকো, যেখানে যেখানে ম্যাক্সিমা মিনিমা সেখানে কার্ভটা, সেই পয়েন্টগুলোতে যদি আমি ট্যানজেন্ট টানি, ট্যানজেন্ট মানে স্পর্শক টানি, স্পর্শকটা হবে প্যারালাল, প্যারালাল টু দা এক্স অ্যাক্সিস। প্যারালাল টু এক্স অ্যাক্সিস হওয়া মানে থিটা 0 ডিগ্রি। থিটা হচ্ছে এক্স অ্যাক্সিস সঙ্গে কোণ, সেটা 0 ডিগ্রি হওয়া মানে tan 0 0। tan 0টা কি? স্লোপ। tan থিটাটা কি? স্লোপ। আর স্লোপ বের করার আরেকটা উপায় কি বলেছিলাম? dy বাই dx করা, প্রথমে দেখিয়ে দিয়েছি ওটা গ্রাফ দিয়ে। ট্যানজেন্ট টানলে ছোট্ট দূরত্ব dx আর ছোট্ট দূরত্ব dy, এই রেশিওটাই হচ্ছে tan থিটা। তাহলে এইখানে দেখো আমি লিখলাম ফর ম্যাক্সিমা আর মিনিমা, এখানে
সেকেন্ড অর্ডার ডেরিভেটিভে বসাবো, যদি পজিটিভ আসে মিনিমা, যদি নেগেটিভ আসে ম্যাক্সিমা। সেই টাইমটা বসালাম, টাইমটা কত 4/3, দেখো এখানে 12 ইনটু 4/3 লিখেছি। 8টা যেমন আছে থাকলো, করে কারে কি পাচ্ছি 8 পাচ্ছি রেজাল্ট। রেজাল্টটা কি হচ্ছে গ্রেটার দেন 0, তার মানে পজিটিভ। পজিটিভ হলে কি হবে এই টাইমে ভেলোসিটিটা হবে, এই যে ভেলোসিটিটা এটা কি হবে ম্যাক্সিমা না মিনিমা, বলো বলো। পজিটিভ হলে মিনিমাম, মিনিমা, পজিটিভ হলে মিনিমা, নেগেটিভ হলে ম্যাক্সিমা। তাহলে আমরা কি বললাম ভেলোসিটি ইজ মিনিমাম এট দ্যাট টাইম। আমি তো জিজ্ঞেস করি হোয়াট ইজ দ্য ভ্যালু, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্যাট ভেলোসিটি, ওই যে মিনিমাম ভেলোসিটি তার ভ্যালুটা কি, এই যে ভি এর এক্সপ্রেশন এইখানে টি এর জায়গায় এটা বসিয়ে দাও, ভি মিন এটাও বের করতে দেয় মিনিমাম ভেলোসিটি কিনা জেনে নিলাম আমি, বললো হ্যাঁ ভেলোসিটি মিনিমাম কখন 4/3 টাইমে। তাহলে ভেলোসিটির পদটাতে, ভেলোসিটির যে এক্সপ্রেশনটাতে সেইখানে যদি আমরা 4/3 টি এর জায়গায় বসিয়ে দিই তাহলে কত হবে 6 ইনটু 4/3 তার হোল স্কয়ার মাইনাস 8 ইনটু 4/3। জিজ্ঞেস করো না যে স্যার কেন 4/3 বসালেন, আরে 4/3 টাইমে ভেলোসিটি মিনিমাম, 4/3 টাইমে ভেলোসিটির যেটা ভ্যালু তাহলে সেটা মিনিমাম ভ্যালু হবে। তাহলে যেখানে যেখানে টি আছে ভেলোসিটির এক্সপ্রেশনে সেখানে আমরা 4/3 বসিয়ে দেবো। ক্যালকুলেট করো, যে ভেলোসিটিটা পাবে সেটা হচ্ছে মিনিমাম ভেলোসিটি। কত হবে ভেলোসিটিটা 16/9, 16/9 তার মানে হচ্ছে 6 16 96 বাই 9 মাইনাস 32/3 তার মানে কত হবে 9 96 মাইনাস 6 6 0। আরে বাবা কি মুশকিল, দেখেছো জিরো ভেলোসিটি চলে আসছে, মিনিমাম ভেলোসিটিটা জিরো। বলো ভেলোসিটি নেগেটিভ তো হতে পারে না বাবা। দেখো 9 96 3 3 এ 9 3 2 6 3 থেকে লিখলে, বলো বুঝতে পারলে মিনিমাম ভেলোসিটির ভ্যালুটা বলতে বের করে দিলাম। স্যার 4/3 টা যদি 2t³ - 4t স্কয়ারে বসানো হয় তাহলে তো 0 ই হচ্ছে। এখানে হ্যাঁ 2t³ - 4t স্কয়ার আর -4 টা কোথায় যাবে, ও -4 টা গুলি মেরে দেবে। হ্যাঁ তোমাকে যদি বলতো ওই টাইমে ডিসপ্লেসমেন্ট কত, এই যখন ভেলোসিটি 0 তখন পার্টিকেলটা কতটা সরণ অবস্থায় আছে, এইটুকু পার্ট 0 হবে, ডিসপ্লেসমেন্ট হয়ে যাবে -4। সব তাহলে তখন আমরা গ্রাফে এটা বসাবো, তাহলে মিনিমামটা এটা এই অক্ষের উপর থাকবে তো। একদম 0, ভেলোসিটিটা 0 থাকবে, x অক্ষের উপর থাকবে। তুমি যে গ্রাফটা এঁকেছো সেটা এসটি গ্রাফ, এসটি ভিটি গ্রাফ কি, যদি তুমি ভিটি গ্রাফটা না একটা দিয়ে যদি ওই টাইমটা করো দেখবে তখন এটা x x এর উপর থাকবে। ওই টাইমটাতে t যখন এটা ভেলোসিটি এটা টাইম, t যখন 4/3 তখন ভেলোসিটি পয়েন্টটা এখানে থাকবে, মানে গ্রাফটা হয়তো এরকম করে গেছে, এই যে এরকম করে গেছে এই পয়েন্টে ভেলোসিটি টাইম গ্রাফ। আমি কি যে গ্রাফটা, তো এখানে আপনি 4/3 টা ভেলোসিটিতে বসাবেন তো, মানে সেকেন্ড বা ইউনিট করে। হ্যাঁ ভেলোসিটিতে বসালাম, মিনিমাম ভেলোসিটির ভ্যালু বের করলাম। তাহলে যদি প্রথমটাতে বসাবো তো টিটা তলায় আবার টি দিয়ে তো মিডটার সময় আবারটা এইটাতে টি বসালে ডিসপ্লেসমেন্ট পাবে, s পাবে, ভেলোসিটি তার পাবে। তলায় আবার যদি টি বসাতাম তার টি দিয়ে ভাগ করতে s টাকে টি দিয়ে তুমি বলতে চাইছো s বাই t ইজ ইকুয়াল টু 2t স্কয়ার মাইনাস 4t মাইনাস 4/t। টোটালটাকে। হ্যাঁ প্রত্যেকটা নিচে টি বসিয়ে দিতে হবে, টোটালটাকে টি করেছি, এই যে s যেটা আছে প্রত্যেকটাকে টি দিয়ে ভাগ করেছি বোথ সাইডকে। তুই বলবে এইটাকে ভেলোসিটি বলা যাবে না, ভেলোসিটি এইটাকে বলা যাবে না, তুমি ds বাই dt করে যেতে হবে। এটাই তো মজা, ডেরিভেটিভ কেন করতে হচ্ছে আমাদেরকে, এরকম ডাইরেক্ট রিলেশন আর চলবে না। কখন চলবে এটা, যদি s ইজ ইকুয়াল টু 5t থাকতো, স্ট্রেট লাইন যখন হবে s ইজ ইকুয়াল টু 5t, ওকে টাইম বসে বসে যাচ্ছে s টাই আমরা পেয়ে যাচ্ছি। এইখানে s বাই t ইজ ইকুয়াল টু 5 যখন কনস্ট্যান্ট ভেলোসিটি হবে তখন s বাই t ফর্মুলা হয়, বাকি কোন জায়গায় s বাই t ফর্মুলা হয় না। এটা একটা চেঞ্জ করতে হবে তোমাদেরকে কাইনেমেটিক্সে গিয়ে, পুরো আইডিয়া একদম উইথ লাইক লিকুইড লাইক ওয়াটার উইথ অ্যান্টাসিড, জলের মধ্যে অ্যান্টাসিড দিয়ে খাইয়ে দেওয়া হবে, পুরো আইডিয়া পুরো চেঞ্জ হয়ে যাবে। s বাই t কখন ব্যবহার করব না, কেন করব না, কেন আমরা ds বাই dt টাকে এত প্রেফারেন্স দিচ্ছি এখন থেকে, এই ছোট ছোট বয়স এখন থেকে ds বাই dt টাকে এত গুরুত্ব কেন দিচ্ছি, পুরো একদম অ্যান্টাসিড দিয়ে জল দিয়ে গুলে খাইয়ে দেওয়া হবে। ওকে
কত রকম ভেলোসিটি সেখানে আছে, অ্যাভারেজ ভেলোসিটি, ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি, কনস্ট্যান্ট ভেলোসিটি, হ্যান্ড ভেলোসিটি, ট্যান ভেলোসিটি, সব কিছু শিখিয়ে দেওয়া হবে। ওকে, উতলা হবে না, এখন এইটুকু জিনিস বুঝে রাখো। ম্যাক্সিমাম মিনিমাম করার জন্য প্রথম ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, সেকেন্ডটাকে জিরো করে যে ভ্যালুটা পাবে সেই ভ্যালুটা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ বসাবে, যদি পজিটিভ আসে মিনিমা, যদি নেগেটিভ আসে ম্যাক্সিমাম। ব্যাস এইটুকু আইডিয়া রাখো। ক্লিয়ার? চলো আজকের মতো ক্লাস এখানেই শেষ। সো উই হ্যাভ টু টেক অ্যানাদার ম্যাথমেটিক্স ক্লাস বিকজ অফ ইন্টিগ্রেশন। বলো এই ক্লাসটা আজকে যেটা হলো এইটা ভালো করে করবে, আর আমি যে শীটটা আজকে পাঠাবো না পরের দিনই পাঠাবো, কারণ ওটার মধ্যে ট্রিগোনোমেট্রি, ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রাল সব আছে। তোমাদের একটা কাজ করো, আমি একটা আজকে একটা স্ক্রিনশট পাঠাবো তোমাদেরকে, সেইটা শুধু ডিফারেন্সিয়েশনের উপর, সেইটা প্র্যাকটিস করবে আজকে, ঠিক আছে? সেইটা হোমওয়ার্ক, টাইপ নয়, স্ক্রিনশট ফ্রম এ বুক, সেটা আজকে করো। নেক্সট ডে আমরা ইন্টিগ্রেশন করে অরিজিনাল নিউমেরিক্যাল প্রবলেম সেটটা তোমাদেরকে দেবো, সেটাতে আমরা ট্রিগোনোমেট্রি পাবো, বেসিক ম্যাথমেটিক্স এর ডিফারেন্সিয়েশন পাবো, ইন্টিগ্রেশন পাবো, সলভ করবো। তাহলে আরেকটা ক্লাস আমার লাগছে বৃহস্পতিবার, ইন্টিগ্রেশন। ওকে।